গুড ইভিনিং সবাইকে এই ৪৫তম বিসিএস লিখিত প্রশ্ন বিশ্লেষণ ক্লাসের মানসিক দক্ষতা টপিকটিতে স্বাগতম জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের ক্লাসটি শুরু হতে যাচ্ছে। তো আপনারা অনেকেই যুক্ত হচ্ছেন। তো ভাইয়া মনে হয় এর জন্য এই ক্লাসটি সাত থেকে শুরু করবেন আর কি। তো আপনাদের ভাইয়ের সাথে কনভারসেশন করার জন্য চ্যাট বক্সটি ইউজ করবেন। আর টপিক রিলেটেড কোনো কোশ্চেন থাকলে কিউএনএ তে করবেন। আর যদি উত্তরণ সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থেকে থাকে চেষ্টা করবেন ক্লাসের শেষের দিকে করার জন্য। ধন্যবাদ এবং কিছুক্ষণ অপেক্ষা করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রশ্ন বিশ্লেষণ ক্লাসে। আজকের টপিক হচ্ছে মানসিক দক্ষতা। তো আমার স্লাইডটা যদি ক্লিয়ার থাকে এবং সাউন্ড ওকে থাকলে একটু চ্যাট বক্সে রেসপন্স করবেন ওয়াই লিখে। আচ্ছা, ঠিক আছে। ক্লাসটা 7টার সাথেই শুরু হবে। আমি একটু আগে কথা বলা শুরু করছি, তাতে কোনো সমস্যা নাই। আমি 7টার সাথেই শুরু করব। তো এর আগে আপনাদের কয়েকটা প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হয়ে গেছে। ইন্টারন্যাশনাল বিজ্ঞান, এরপরে আজকে মানসিক দক্ষতা আছে। তো মানসিক দক্ষতার আসলে প্রশ্ন বিশ্লেষণের আসলে খুব একটা প্রয়োজন হয় না, কারণ মানসিক দক্ষতার সিলেবাসটা হচ্ছে সম্পূর্ণভাবে আপনার লিখিত পরীক্ষার সাথে প্রিলিমিনারি পরীক্ষার একদম হুবহু মিল আছে। সো প্রিলিমিনারি পরীক্ষাতে যে 15 নম্বরের আমরা মানসিক দক্ষতা পরীক্ষা দিয়ে এসেছি এমসিকিউ, ঠিক সিমিলার ওয়েতে লিখিত পরীক্ষাতেও আপনাকে সেটা একটু বড় পরিসরে 50 মার্কের জন্য দিতে হবে। সিলেবাসটা কাইন্ড অফ সেম, খুব একটা পার্থক্য নাই। আর মনে করেন আগে হয়তো পিডিতে কোনো একটা টপিক থেকে একটা বা দুইটা প্রশ্ন আসতো, এখানে আজকে আসবে হচ্ছে মানে এখানে হয়তো পরীক্ষাতে আসবে দুইটা বা তিনটা, কোনো কোনো জায়গায় 4টা, এরকম আর কি। বাট একদম হুবহু সিলেবাস সেম। আপনারা তো অলরেডি ক্লাস করেছেন বা পরীক্ষা দিচ্ছেন, এখন পড়াশোনাও করেছেন, নতুন না আপনাদের জন্য। তো আপনাদের কাছ থেকে রেসপন্স নেই যে মানসিক দক্ষতা কিভাবে পড়ছেন, কিভাবে করছেন। মানসিক দক্ষতাটা কিভাবে পড়াশোনা করছেন আপনারা? করছেন কিছু নাকি ওই প্রিলি পড়েছেন তাই আর লাগবে না? আচ্ছা, কেউ বলেছেন কোশ্চেন সলভ করেছেন, বিগত সাল বইয়ের কয়েকটা প্র্যাকটিস। হ্যাঁ, আসলে হচ্ছে বিগত বছরের প্রশ্নটা মানসিক দক্ষতার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখবেন, বিগত সালে যে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তো ভালো করে সলভ করতেই হয়। তার সাথে হচ্ছে কোনো একটা বই থেকে আপনার কিছু প্র্যাকটিস করতে হয়। তো সেটার জন্য আমাদের প্রিপারেশন বুকটা যদি আপনাদের কাছে থাকে, বা উত্তরণের যে বইটা আছে সেটা যদি থাকে, সেখান থেকে চাইলে প্র্যাকটিস করতে পারেন। অনেক প্রশ্ন আছে ওখানে, সব দরকার নেই। আপনারা বেছে বেছে কিছু করেন। বাট মেইন কথাটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন দেখে বুঝে ওই প্যাটার্নের গুলো একটু সলভ করলে ভালো হয়। আচ্ছা, এই হচ্ছে আপনার প্রশ্ন বিশ্লেষণ। প্রশ্ন বিশ্লেষণের মধ্যে সিলেবাসের মধ্যে আপনার অনেক কিছু আছে, যেমন ভাষাগত কিছু যৌক্তিক বিচার আছে, সংখ্যাগত কিছু আলোচনা আছে, নিউমেরিক্যাল, যান্ত্রিক দক্ষতা বিষয়ক আছে, ঘড়ি, তারপর নদী নৌকা এগুলো নিয়ে আছে, পানিতে প্রতিবিম্ব, তারপর আয়নায় প্রতিবিম্ব, এরকম টাইপের কিছু ম্যাথ আছে। তারপর হচ্ছে ব্যতিক্রম বা কোনটি অড এটা বের করা, ফাইন্ড আউট করা, বা হচ্ছে আপনার চিত্রের যৌক্তিকতা বাছাই করা, যেটার পর কোন ছবিটা আসবে, বা হয়তো ত্রিভুজ সংখ্যা নির্ণয় করা, অথবা হচ্ছে ফাঁকা স্থানে কোন সংখ্যাটি বসবে, এরকম টাইপের ম্যাথ গুলো আমরা করেছিলাম প্রিলিমিনারিতে। হুবহু সেম জিনিস ভাইয়া। আজকে স্লাইডে বেশ কিছু টপিক আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, আমরা একটু সলভ করে যাব এবং গো থ্রু করব। সো আপনাদের মানে কি বলবো, এটাকে রেসপন্সটা আজকে বেশি জরুরি। আপনারাই সলভ করবেন, আপনাদেরকে আমি সলভ করতে দিব। সো যারা সামনে আমার ক্লাসটা করছেন এই মুহূর্তে, একটু খাতা কলম সাথে রাখবেন, আপনারাই করবেন, সাথে আমিও করব। আচ্ছা, মিরর ওয়াটারের ট্রিকটা জোস ছিল ভাই, আজকেও লাগলে বলবো, যারা জানেন না তাদের জন্য বলে দিব, সমস্যা নাই। উত্তরণে কিভাবে মার্কিং পেলে নিজের অবস্থা বুঝতে পারবেন ভাইয়া, এগুলো বলা একটু কঠিন ভাইয়া, ঠিক আছে? মানে আপনি কোনো কোচিং সেন্টার থেকে কি পরিমাণ নাম্বার পেলে আপনার জন্য মনে হবে আপনি ট্র্যাকে আছেন, এই কথার উত্তর দেওয়াটা আসলে একটু কঠিন। আমি হয়তো বলতে পারি যে আপনি এত পেয়েছেন, ওকে, খুব ভালো। বাট আপনাকে এভাবেই যে নম্বরিং করা হবে, বা আপনার মেইন পরীক্ষাটাও যে এরকম ভাবেই হবে আপনি দিতে পারবেন, সেটারও কিন্তু একটা কন্ডিশন আছে, বা একটা কথা থেকে যায় যে আপনি এরকম ভাবে পরীক্ষাটা দিতে পারবেন কিনা। সো ডেফিনেটলি আপনার প্র্যাকটিস ম্যাচে আপনি খুব ভালো খেললেন। মনে করেন ক্রিকেটের উদাহরণই দেই, যেহেতু ক্রিকেট বিশ্বকাপ চলছে, 300-400 করে ফেললেন, খুব ভালো হলো। কিন্তু মেইন ম্যাচে গিয়ে আপনার কোনো কারণে আপনার ভালো ভালো ব্যাটসম্যানরা আউট হয়ে গেল দ্রুত। সো আপনি কি করবেন তখন? সো হোয়াট এভার ইট ইজ, আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে যান, বাকিটা তো আল্লাহ ভরসা। আচ্ছা, ঠিক আছে, আমরা ওয়ান বাই ওয়ান শুরু করে দিই আজকে, জাস্ট গো থ্রু করছি। এরকম টাইপের কিছু ম্যাথ প্রায় পরীক্ষাতে আসে। যেমন হচ্ছে, দাঁড়ান একটা মিনিট, এসব কোশ্চেন দিয়ে কিছু ক্লাসের লেকচারে বলে স্ট্র্যাটেজিতেই কেটে যায়। ইয়েস, হ্যাঁ। মিরর পার্ট অবশ্যই ডিসকাস করবো, না করার তো কোনো কারণ নাই। আচ্ছা, ঠিক আছে। ওকে, সায়েন্স ক্লাসের কথা বলেছেন দু একজন।
হোয়াট এভার ভাইয়া, কি বলবো। আচ্ছা যাই হোক, ঠিক আছে, যেটা হওয়া তো হয়ে গেছে। আচ্ছা, এই যে স্লাইডটা একটু খেয়াল করেন। এই টাইপের প্রশ্ন মিনিমাম একটা প্রতিটা লিখিত পরীক্ষায় থাকে। প্রিলি পরীক্ষায় আসুক বা না আসুক, লিখিত পরীক্ষায় এই টাইপের প্রশ্ন থাকবে ডেফিনেটলি। যেমন আপনাকে কিছু ওয়ার্ড দিয়ে দিবে বা লেটার দিয়ে দিবে, তার করেসপন্ডিং অন্য আরেকটার সাথে সম্পর্ক দিয়ে দিবে, দেন আরেকটা ওয়ার্ড দিয়ে তার সম্পর্ক বের করতে বলবে। তো এই টাইপের ম্যাথগুলা বা এই টাইপের প্রশ্নগুলোর জন্য যে টেকনিকটা ফলো করতে হয়, এটা হচ্ছে প্রথমেই তাকাবেন আপনি শব্দ দুইটার দিকে, যে দুইটা আপনাকে দেওয়া আছে। খেয়াল করে দেখেন প্রতিটাই 5 ডিজিটের বা 5টা বর্ণ আছে। তো বুঝতেই পারতেছেন যে ইচ ফর ইচ। তো এইগুলোর জন্য অ্যাপ্রোচ হচ্ছে ইচ ফর ইচ এর সাথে কম্পেয়ার করবেন, যেমন জি এর সাথে এইচ, এ এর সাথে বি, এম এর সাথে এন, বাকি দুইটাও আছে, ই এর সাথে এফ, এস এর সাথে টি। তো খেয়াল করে দেখেন কোনো সম্পর্ক বের করা যায় কিনা, এটা হবে আপনার পরবর্তী অ্যাপ্রোচ। সম্পর্ক বের করতে গেলে দেখবেন এরা হচ্ছে ইংরেজি বর্ণমালায় পাশাপাশি বর্ণ, অর্থাৎ এদের মাঝে ডিফারেন্স হচ্ছে 1। অর্থাৎ জি এর সাথে 1 যোগ করলে এইচ পাওয়া যায়, বা একটা শব্দ বর্ণ যোগ করলে পরবর্তী বর্ণ এইচ আসে। তো বুঝতেই পারছি যে যেহেতু একটা একটা করে সম্পর্ক বের করেছে একটা যোগ করে, সো ডেফিনেটলি স্পোর্টস এর জন্য সিমিলার টাইপের একটা সম্পর্ক আমার বের করতে হবে। তাহলে এস এর জন্য একটা বর্ণ যুক্ত করে এস এর পরবর্তী যে বর্ণটা আছে সেটা হচ্ছে এস এর পর টি আসে, পি এর পরে কি আসে, কিউ আসে, ও এর পরে কি আসে, পি আসে, তারপর টি এর পরে আসে হচ্ছে আপনার ইউ, আর এস এর পরে আসে টি। তাহলে এগুলাকে একসাথে নিয়ে নেই, টি কিউ পি ইউ টি। দেখেন আছে কিনা, টি পি কিউ ইউ টি আছে। ও আচ্ছা, আমি একটা মনে হয় বাদ দিয়েছি, সরি, আর বাদ আছে। তো আরটাও একটু করে নেই মাঝে। আর এর জন্য হচ্ছে আপনার পি কিউ আর এস, মাঝে একটা এস হবে। ওকে, গুড। তো 2 নাম্বারটা অ্যান্সার। তো সিমিলার ওয়েতে ভাই আপনি এই নিচেরটাও করতে পারেন। দেখি আপনাদের জন্য আমি একটু নিচেরটা করতে দেই। 1 মাস আছে মাত্র, 1 মাস 8 দিন পর, 9 দিন পর আপনাদের পরীক্ষা। তো আপনারা একটু সলভ করেন নিচেরটা। এন, বি, এম, এইচ, পি এর অর্থ যদি ম্যাঙ্গো হয়, তাহলে এম এফ এন পিও এর অর্থ কি? আচ্ছা, অনেকেই বের করে ফেলেছেন। এটার উত্তর হচ্ছে আপনার 2 নাম্বারটা, লেমন। আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে যে ট্যাকটিক্সটা অ্যাপ্লাই করা হয়েছে প্রতিটার সাথে খেয়াল করে দেখেন, এন এর সাথে এম একটা বর্ণ বিয়োগ করা, বি এর সাথে এ একটা বর্ণ বিয়োগ করা, এম এর সাথে এন একটা বর্ণ যোগ করা, এইচ এর সাথে জি একটা বর্ণ বিয়োগ করা, পি এর সাথে ও একটা বর্ণ বিয়োগ করা। তো তার মানে 4টাতে বিয়োগ আছে, একটাতে যোগ আছে। সো ডেফিনেটলি সেম ট্যাকটিক্স অ্যাপ্লাই করবেন আপনি এটার সাথেও, করলে দেখেন লেমন চলে আসে। সেগুলো হচ্ছে মোটামুটি ইজি ভাইয়া, বাট পরীক্ষায় যেহেতু আসে আমরা একটু দেখিয়ে নিলাম। সামনের দিকে যাই। 44তম লিখিততে এরকম একটা প্রশ্ন এসেছিল যে কয়েকটা ডিজিটের কিছু মান দিয়ে দিয়েছিল, যেমন এল এর মান হচ্ছে প্লাস, এম এর মাইনাস, এন এর ভাগ, ও এর হচ্ছে গুণ। তাহলে এই জিনিসটার মান কত? তো বুঝতেই পারছেন এই জিনিসটাতে আমার কি করতে হবে, এন এর জন্য তার মানটা বসাতে হবে ভাগ, এম এর জন্য তার মানটা বসাতে হবে বিয়োগ, এল এর জন্য তার মানটা বসাতে হবে। ওকে, সো কি করব আমি এখানে, করে ফেলেন কেউ, জলদি উত্তরটা বলেন। 1504 বাদে যদি কারো অ্যান্সার আসে বুঝবো তার ভুল হয়েছে। এখানে হচ্ছে বডমাস নিয়ম কাজে লাগাতে হবে, প্রথমে ভাগের কাজ, তারপর যোগের কাজ, লাস্টে বিয়োগের কাজ। ঠিক আছে, করলে 1504 আসবে। এই রেসপন্স কম কেন, চুপচাপ আছেন কেন সবাই? একটু খাতা কলম নিতে বলছি না? কয়দিন আছে পরীক্ষার বলেন, আপনারাই করবেন না? আমার করে দিয়ে কি লাভ হবে? আমি তো করে দিচ্ছি, আপনারা তো করবেন। আচ্ছা, এই টাইপের কিছু প্রশ্ন আসে যেগুলো বর্ণমালা ভিত্তিক।
যেমন আপনার অক্ষর নিয়ে খেলাধুলা করা হয়, যে সাপোজ এই দুইটার মাঝখান থেকে ডানে গেলে কি বর্ণ পাওয়া যায়, এই দুইটার মাঝখান থেকে বামে গেলে কি বর্ণ পাওয়া যায়, বা কোনো একটা বর্ণ বাদ দিলে তখন মধ্যবর্ণ কি হয়, এই টাইপের জিনিসপত্র কিন্তু প্রায় আসে। দেখেন এগুলো কিন্তু সব লিখিত পরীক্ষার প্রশ্ন, 44তমের, একদম রিসেন্ট যেটা হয়ে গেছে। তো এন এবং আর এর মধ্যবর্তী অক্ষরটি ডান দিকের পঞ্চম অক্ষরের পরের অক্ষর কি? ওরে বাবা রে বাবা, কত কিছু যুক্ত করে দিছে। তো এত কিছু বাদ দিয়ে আমি এন এর সাথে এবং আর এর মধ্যে কোন কোন বর্ণ আছে একটু লিখে ফেলি। আমি বর্ণমালাটা ডিটেলস লিখে ফেলি। এন যেহেতু আছে, এন এর পরে হচ্ছে ও, ও এর পর পি, পি এর পর কিউ, কিউ এর পর আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড, আগে আছে এম। লিখে ফেললাম, এইটা আমার টেকনিক, ঠিক আছে। এবার দেখেন এন এবং আর এর মাঝখানে, এন এবং আর এর মাঝখানে মধ্যবর্তী অক্ষরটির, এন এবং আর এর মাঝে বর্ণ আছে তিনটা, তো তিনটার মাঝে মধ্যবর্তী বর্ণটা হচ্ছে আপনার কে? পি। তো পি থেকে ডান দিকের পঞ্চম অক্ষরের, পি থেকে ডান দিকে পঞ্চম অক্ষর, 1 2 3 4 5, পঞ্চম অক্ষর হচ্ছে ইউ, পরের অক্ষরটা কি হবে? ডেফিনেটলি ভি। সো অ্যান্সার ইজ ভি। কি বুঝতে পারছি তো আমরা সবাই? কঠিন টঠিন লাগলে আবার বলবেন, এই লাস্ট মোমেন্টে কঠিন লাগা উচিত না, এগুলো আপনারা করেছেন অলরেডি সবাই। আচ্ছা, পরেরটা একটু তাহলে দেখি আমরা। যদি ইংরেজি বর্ণমালা হতে এম বর্ণটি বাদ দেওয়া হয় তাহলে মাঝের বর্ণ কোনটা? আচ্ছা, এম বর্ণ যদি বাদ দেওয়া হয় তাহলে বর্ণ থাকে কয়টা? 26 থেকে একটা বিয়োগ দেওয়া হলো 25, তাহলে মাঝের বর্ণ কোনটা হবে? এই পাশে 12টা, এই পাশে 12টা, মাঝখানে যদি একটা থাকে সেই হবে মাঝের বর্ণ। তার মানে শুরু থেকে 13 নম্বর বর্ণটা হবে হচ্ছে মাঝের বর্ণ। এম বাদ দিলে 13 নম্বর বর্ণ কোনটা হয়? দেখেন, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এম নাই কিন্তু, এন ও পি কিউ আর। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এন হচ্ছে আপনার 13তম বর্ণ। সো ডেফিনেটলি এন হবে আপনার অ্যান্সার। ঠিক আছে, এগুলো শুধু হচ্ছে বর্ণমালার খেলা। আর আপনি শিওর থাকেন ভাইয়া, ইনশাল্লাহ আজ থেকে 1 মাস 10-12 দিন পর যখন মানসিক দক্ষতা পরীক্ষাটা হবে, আপনি এই টাইপের মিনিমাম 2টা 3টা প্রশ্ন পাবেন এতক্ষণ যা করালাম। ঠিক আছে। আচ্ছা, এবার আসি পরবর্তী একটা টপিক। এইসব ইজি বলেছেন একজন ভাইয়া, হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া এগুলো ইজি, এগুলো তো আমাদের পারা উচিত। তাও দেখবেন অনেকে ভুল করে ফেলছে। ঠিক আছে, সকালবেলা ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে বিকালবেলা যখন আবার এই মানসিক দক্ষতা দিবেন, মানে আমাদের সময় হতো আর কি, এখন মনে হয় প্রত্যেকটা পরীক্ষা একদিনে একদিনে হয়। তো রুটিনটা দিক, তাহলে বুঝতে পারবো মানসিক দক্ষতা আসলে কবে হবে এবং কোনটার সাথে হবে। তো দেখবেন যে পরীক্ষার হলে ভুল করে ফেলছেন, আর নেগেটিভ নাম্বারিং তো আছেই। আচ্ছা, এবার আসি ডিকশনারি। ইংরেজি বাংলা বোথ ডিকশনারি থেকেই প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে। সো অভিধান যারা সার্চ করতে পারেন বা ডিকশনারি যারা সার্চ করতে পারেন তাদের জন্য এই টাইপের প্রবলেমগুলো কোনো প্রবলেমই না। তো কোন শব্দটা প্রথমে আসবে? আমরা জানি সবকিছু অ্যালফাবেটিক্যালি আসে। সো প্রথম বর্ণ যেহেতু এখানে বি, পরেরটা ই, পরেরটা এ, দেখেন তিনটাতেই হচ্ছে বিই এ আছে, এইটাতে নাই, তার মানে এটা কোনোভাবেই হবে না। বিই এর পরে কি আসে? ইউ আসে, ইউ আসে, এখানে এম আসে। ইউ এবং এম এর মধ্যে কে আগে আসার কথা? ডেফিনেটলি এম আগে আসার কথা। সো এইটাই হচ্ছে আপনার অ্যান্সার, এই দুইটা বাদ চলে যাবে। বুঝতে পারলেন কিভাবে করেছি? কনফিউশন হলে বা কারো প্রবলেম হলে বলবেন। আচ্ছা, এবার একটু বাংলা বর্ণমালায় আসি। ইংরেজিতে সবাই খুব ভালো পারি, বাংলা দেখি কেমন পারি। নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিক ভাবে সাজানো রয়েছে? খুব পেঁচানো একটা প্রশ্ন ছিল। এই টাইপের প্রশ্ন আসলে আমি বলবো একদম শেষের দিকে অ্যান্সার করবেন, যদি আপনি খুব ভালো করে না পারেন, কারণ এটা হচ্ছে টাইম কনজিউমিং একটা প্রশ্ন। আবার এখান থেকে ভুলও হতে পারে, আপনার নেগেটিভ নাম্বারিং হওয়ার চান্স থাকে। তো একটু সাবধান, একটু বুঝে শুনে কাজ করবেন। ওকে, দেখি তাহলে এখানে কিভাবে কাজ হয়েছে। ব্যাপার হচ্ছে এখানে আপনার প্রথমটা হচ্ছে কৌতূহল, তারপরে খ্যাতনামা, ক্ষীয়মান, জিগমিশা, জিজ্ঞাসা, জিঞ্জির। তারপরে দেখেন কৌতূহল, ক্ষীয়মান। তাহলে খ্যাতনামা, ক্ষীয়মান, ক্ষীয়মান, ক্ষীয়মান। আমার এখন ক্ষীয়মান এবং খ্যাতনামা এই দুইটার মধ্যে সাজাতে হবে, ঠিক আছে, যে কোনটা আগে আসে। তো আগে আসার ব্যাপারটা একটু খেয়াল করি। খ্যাতনামাতে কি আছে আর ক্ষীয়মানে কি আছে? ক্ষীয় মানে হচ্ছে আপনার ক প্লাস মূর্ধন্য ষ। ওকে, আবার দেখেন জিঞ্জির আছে এক জায়গায়। সো যুক্ত বর্ণ জিঞ্জিরের ক্ষেত্রে আপনার থাকে হচ্ছে ইয় এবং বর্গীয় জ। আর এক জায়গায় আছে জিজ্ঞাসা, মানে জিজ্ঞাসা একটা যুক্ত বর্ণ আছে,
সেই জিজ্ঞাসার যুক্ত বর্ণরা যদি আমি ভাঙি তাহলে আসে বর্গীয় জ প্লাস ইয়। এখন কথা হচ্ছে আপনি যদি বাংলা বর্ণমালার অনুক্রমটা ফলো করেন বা সিরিজটা ফলো করেন তাহলে কে আগে আসে? প্রথমে ক, খ, গ, তারপরে আসে কিন্তু ইয়, লাস্টে হচ্ছে আপনার বর্গীয় জ। সো তাহলে ক, খ, তারপর থাকবে খ্যাতনামা যেহেতু, তারপরে ক্ষিয়, ক্ষিয়ের জন্য কে আছে? ক এবং মূর্ধন্য ষ। স আপনার এটা কটা আগে থাকবে। লাস্টে আসবে হচ্ছে আপনার বর্গীয় জ। সো এই সিকোয়েন্সটা কার সাথে মানা হয়েছে একটু খেয়াল করেন তো। প্রথমটা মানা হয়েছে কৌতূহল। ক্ষিয় মানেও কিন্তু ক এবং মূর্ধন্য ষ, তার মানে ক্ষিয় মান কিন্তু আসলে ক্ষিয় না, এটাতে কিন্তু ক আছে। ওকে। খ্যাতনামা মানে ক, খ, তারপরে খ, খ্যাতনামা খ দিয়ে শুরু হয়েছে। তারপরে বর্গীয় জ, বর্গীয় জ, বর্গীয় জ, এটা গ, জিজ্ঞাসার মধ্যে কি আছে? বর্গীয় জ। সো এটা আগে, জিনজিরের মধ্যে আছে ইও। সো ডেফিনেটলি এই খ নাম্বার অপশনটা হচ্ছে আপনার জন্য কারেক্ট অপশন সবগুলো বিবেচনা করে। বাট একটু খেয়াল করেন সবাই, এই যে এতগুলো জিনিস আমি বললাম, এতগুলো জিনিস ব্যাখ্যা করা, তারপরে আপনি যদি অভিধান অনুযায়ীও করেন, যাই করেন না কেন, বেশ কিছু সময় কনজিউম করে নিবে। সো এরকম যদি 5টা 6টা বর্ণ দিয়ে বা শব্দ দিয়ে আপনাকে বর্ণানুক্রমিক ভাবে সাজানোর কথা বলে, সেক্ষেত্রে আপনাকে একটু ট্যাক্টফুলি এগুলো অ্যান্সার করতে হবে। যদি একান্ত মনে হচ্ছে সময় পারছেন না, স্কিপ ইট। আন্দাজে দিয়ে না, শুধু শুধু একটা ভুল তো হবেই, অন্য একটা প্রশ্নের 0.5ও কাটা যাবে। সো এই টাইপের প্রবলেমগুলো আমি বলবো একটু স্কিপ করার জন্য। আচ্ছা, একজন বলেছেন ভাই অভিধান অনুযায়ী হবে কিনা। ভাইয়া বলাই আছে বর্ণানুক্রমিক ভাবে সাজানো আছে, তার মানে আলটিমেটলি অভিধানের কথাই বলা হয়েছে। অভিধানেও শব্দগুলো বর্ণানুক্রমিক ভাবে সাজানো থাকে। আমি কি ক্লিয়ার করতে পারছি আমার পয়েন্টটা? এটা কিন্তু ভেরি ভেরি হার্ড প্রশ্ন ছিল, এটা এত সহজ না। সো স্কিপ যদি এরকম আসে, লাগলে আমি অ্যান্সার করব না। 1 নম্বরে কিচ্ছু হবে না, সময় নষ্ট হবে, উল্টা ভুল গেলে তো অন্য জিনিসেরও নম্বর কাটা যাবে। ওকে, এবার আসি এই প্যাটার্নের প্রশ্ন। এরকম কিছু প্রশ্ন থাকে যে কয়েকটা বর্ণ দিয়ে বলে যে এর শূন্যস্থানে কি বর্ণ বসবে, এবং এই বর্ণগুলোর মধ্যে আবার কিছু সিরিজ দেওয়া থাকে। অর্থাৎ প্রত্যেকটা বর্ণের মধ্যে হয়তো কিছু একটা গ্যাপ থাকে, 1টা গ্যাপ, 2টা গ্যাপ, 3টা গ্যাপ বা 4টা গ্যাপ, একটা সিরিজ আকারে থাকে। সো আমাকে এখানে মেইন উদ্দেশ্যটা হচ্ছে সিরিজ বের করা। সিরিজ বের করার জন্য চেষ্টা করি, আসেন জোড়া জোড়া না নিয়ে প্রথম প্রথম করে নেই। প্রথমটা চিন্তা করি, ডি এর পর জি, জি এর পর কে, কে এর পর এন, এন এর পর আর। খেয়াল করেন তো, ডি এর পর মাঝখানে কি আছে? ই আছে, এফ আছে, তার মানে 2টা বর্ণ আছে। তারপর জি এসেছে, জি এর পর কি আছে? জি, এইচ, আই, জে, তারপরে কে এসেছে, তার মানে 3টা বর্ণের গ্যাপ। এবার দেখেন কে এর পরে এন এসেছে, কে এর পর এবং এন এর মধ্যে কয়টা আছে দেখেন তো? কে, এল, এম, এন, তার মানে এখানে আবার 2টা। এন এর পর আর এর মধ্যে কয়টা বর্ণ আছে? এম, এন, ও, পি, কিউ, তারপর আর, তার মানে এখানে আছে 3টা। সো 2 3 2 3, পরেরটা ডেফিনেটলি কি হবে? সিরিজ অনুযায়ী 2 হওয়া উচিত। সো আর এর পর 2টা বর্ণ বাদ যাবে, দেন পরের বর্ণ। তো এস, টি, 2টা বর্ণ বাদ দিলাম, তারপরের বর্ণ হচ্ছে ইউ। সো ডেফিনেটলি ইউ আছে, এরকম কোন একটা অপশন আমার অ্যান্সার হবে। কিন্তু কাহিনী ঘটাই দিছে ভাইয়া, কাহিনী হচ্ছে 2টা ইউ যুক্ত অ্যান্সার আছে, এই 2টাকে বাদ দিয়ে দিই। সো কোনটা হবে এটার জন্য আমাকে সেকেন্ড বর্ণগুলোও বিবেচনা করতে হবে। আসেন সেকেন্ডটাও বিবেচনা করি, এফ, জে, এম, কিউ, টি। আচ্ছা, এফ এবং জে এর মধ্যে কয়টা বর্ণের গ্যাপ আছে কেউ একজন বলেন তো আমাকে? জি, এইচ, আই, তারপরে জে, তার মানে 3টা। জে এবং এম এর মধ্যে কয়টা আছে? 2টা। এম এবং কিউ এর মধ্যে কয়টা আছে? 3টা। কিউ এবং টি এর মধ্যে আছে 2টা। সো 3 2 3 2, পরেরটা ডেফিনেটলি 3, মানে 3টা বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটা। সো টি এর পরে 3টা বর্ণ যদি বাদ দিই, ইউ, ভি, ডব্লিউ, 3টা বাদ, পরেরটা হচ্ছে এক্স। সো ডেফিনেটলি সেকেন্ড বর্ণটা হবে এক্স, প্রথমটা হচ্ছে ইউ। এইটা আপনার অ্যান্সার। ক্লিয়ার?
আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এটা একটা কাইন্ড অফ সিমিলার টাইপের প্রশ্ন। এর একটু আগে আমরা এরকম একটা করেছিলাম যে কোন একটা বর্ণ থেকে বর্ণ বিবেচনা করা হয়, বাট এটা হচ্ছে একটু আলাদা। এটা হচ্ছে প্রতিটা বর্ণের একটা ভ্যালু ঠিক করে দেওয়া হয়, সেই ভ্যালু অনুযায়ী আপনাকে অ্যান্সার বের করতে হয়। দেখেন ইংল্যান্ডে কি করেছে, ইংল্যান্ডের প্রত্যেকটা বর্ণের এগেইনস্টে একটা একটা করে ভ্যালু দিয়েছে, 1 2 3 4 5 2 6, ঠিক আছে? প্রত্যেকটার জন্য একটা একটা করে ভ্যালু দেওয়া হয়েছে। সিমিলারলি ফ্রান্সের জন্য এরকম ভ্যালু দেওয়া হয়েছে কিছু, এফ এর জন্য 7, আর এর জন্য 8, এ এর জন্য 5, এন এর জন্য 2, সি এর জন্য 9, ই এর জন্য 1। তো এখন কথা হচ্ছে আমি অনেকগুলো লেটারের নিউমেরিক ভ্যালু পেয়ে গেছি। আমাকে এখন প্রশ্ন জানতে চেয়েছে গ্রিসের ক্ষেত্রে সংখ্যাটা কি হবে। সো আমি গ্রিসের বর্ণগুলোকে একটু বসিয়ে আমি কি করব, বাম দিকে তাকাবো, এই দিকে দেখবো জি এর কোনো মান আমি জানি কিনা। হ্যাঁ জানি, জি এর মান 3। আর এর কোনো মান আমি জানি কিনা, জানি, আর এর মান হচ্ছে 8। ই এর কোনো মান আমি জানি কিনা, জানি, 1, দুইটা 1। সি এর মান কি জানি, হ্যাঁ জানি ভাইয়া, সি এর মান 9, ই এর মান তো 1। সো 3 8 1 1 9 1, এইটা হবে আপনার অ্যান্সার। এই যে মজার বিষয়, এগুলো এগুলো খুবই মজা, সহজ, খুব দ্রুত করা যায়। আচ্ছা, যদি দ্রুত করতে পারেন, এটা তো বুঝতে পারছেন আশা করি, তাহলে আপনারা একটু আমাকে সবাই এই প্রথম প্রশ্নটা একটু সলভ করে দেন। এটার জন্য আপনাদের সময় হচ্ছে অনলি 30 সেকেন্ড। সময় শুরু হলো এখন, স্টার্ট, দ্রুত। আচ্ছা, 30 সেকেন্ডে একটু বেশিও সময় দিয়েছি, আশা করি অনেকেই সলভ করে ফেলছেন, অ্যান্সারও দিয়ে দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, তো এটা একটু দেখি কিভাবে করেছে। এখানে হচ্ছে বর্ণানুক্রমে যদি একটু সাজানো হয় তাইলেই হয়ে যায়। যেমন ট্রেন, প্রত্যেকটার জন্য ভ্যালু দেওয়া আছে, সরি, 9 8 7 2 6। তাহলে তারিন সমান সমান কি হবে? সো একটু জাস্ট এদিক ওদিক করে দেন, করে দিলে এটার অ্যান্সার হয়ে যায় হচ্ছে 97826। এটার জন্য কিন্তু আসলে আপনার ম্যাক্সিমাম 10 সেকেন্ডেই হয়ে যাওয়ার কথা, খুব ইজি ছিল। আচ্ছা, যারা যারা রিপ্লাই দিয়েছেন থ্যাংক ইউ, আপনাদের প্র্যাকটিস হয়ে যাচ্ছে একটা। আচ্ছা, এবার নিচেটার দিকে তাকাই, আমরা একটু কিছু ভার্বাল রিজনিং টাইপের প্রশ্ন চলে এসেছি। দেখেন হ, রু, নি, সা, 4টা বর্ণ দেওয়া আছে। এর সাথে কোন বর্ণ যোগ করলে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটা অর্থবোধক শব্দ তৈরি করা যায়? সো দেখেন খেয়াল করে, যদি ব যোগ করি কিছুই হয় না, এইটা অনস্বার যোগ করলেও কিছু হয় না, খণ্ডত যোগ করলে একটা কিছু হওয়ার সম্ভাবনা হয়, সেটা হচ্ছে নিরুৎসাহ। গুড। সো এইটাই অ্যান্সার হবে, ল যোগ করলেও কিছু হয় না। সহজ ছিল। আচ্ছা, পরবর্তী স্লাইডে আসি। দেখেন এগুলো 44 43 বিসিএস এর প্রশ্ন। নিচের কোন এলোমেলো বর্ণগুচ্ছ সাজিয়ে লিখলে মানবদেহ সম্পর্কিত একটি শব্দ হবে? তো মানবদেহ সম্পর্কিত শব্দের জন্য আপনি যদি চিন্তা করেন, এটা হচ্ছে দেখলেই বোঝা যাচ্ছে এটা দিয়ে আইটেম বোঝানো হচ্ছে। এটা দিয়ে কি বোঝানো হয়? সাজাইলে এটা পেপার হয়ে যায়, এটা সাজাইলে লাভ হয়ে যায়, এটা সাজাইতে গেলে একটা সুন্দর জিনিস আসে, বেলি, মানে পেট। ডেফিনেটলি এটা অ্যান্সার হবে। পরেরটার দিকে তাকাই, কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন সম্ভব? যদি একটু খেয়াল করে দেখেন, এখান থেকে সুন্দর প্রাপ্তি স্বীকার একবারেই বোঝা যাচ্ছে, আর পিছনে যাওয়ার দরকার নাই, বাকিগুলা সাজাইলে কিচ্ছু করা যাচ্ছে না। ওকে, খুব সহজ ছিল এটা। আচ্ছা, এবার আরো কিছু ভাষাগত যৌক্তিক বিচারের কথায় আসি, এগুলো 38তম প্রশ্ন। হি ওয়ার্ন মি
ড্যাশ দ্য ডেঞ্জার, অর্থাৎ বিপদ সম্পর্কে আমাকে ওয়ার্নিং দিয়েছিল। ডেফিনেটলি অফ দ্য ডেঞ্জার হবে। প্লিজ পুট দ্য ভেজ ড্যাশ দ্য টেবিল, অর্থাৎ আপনি ফুলদানিটা কোথায় রাখবেন, ডেফিনেটলি আপনি ওভার হবে না, অন দ্য টেবিল হবে। ঠিক আছে, অনেক ওভার দেন, এটা অন দ্য টেবিল। আচ্ছা, একজন ভাই বলেছেন যে আগে স্লাইডের এই প্রশ্নগুলো ধরতে সমস্যা হয়। ভাইয়া ধরতে সমস্যা বলতে কি, আপনি প্রত্যেকটা অপশনগুলো একটু টেস্ট করবেন যে আপনি কোনো শব্দ বানাতে পারছেন কিনা। ঠিক আছে, আপনি এদিক ওদিক সাজিয়ে বর্ণগুলোকে এদিক ওদিক করে দেখবেন যে কোনো রকম শব্দ তৈরি করা যায় কিনা। এটা ভাইয়া যদি একটু কারো কারো কাছে খুব সহজ লাগবে, কারো হয়তো একটু সময় লাগবে, এটা ডিপেন্ড করবে, এটা হিউম্যান সাইকোলজি, হিউম্যান ব্রেনের ব্যাপার। কে কত দ্রুত আসলে সাজাতে পারে এটা আসলে আপনার মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি যত দ্রুত পারবো, আমার থেকে হয়তো আরো অনেক দ্রুত পারে এরকম মানুষজন আছে, আবার আমার থেকে স্লো পারবে এরকমও আছে। সো ডেফিনেটলি আপনার এটা একটু আসলে চিন্তা ভাবনা করতে হবে, ব্রেনস্টর্মিং করতে হবে। আর যাদের শব্দের ভান্ডার মোটামুটি ভালো ভালো বাংলা শব্দ জানেন বা ইংরেজি জানেন, তাদের জন্য এগুলো মোটামুটি আর ইজি হয়। ঠিক আছে, আচ্ছা এবার একটু বাংলায় আসি। বাংলা টাইপের কিছু জিনিসপত্র, ভার্বাল যৌক্তিক বিচার। 35তম লিখিত প্রশ্ন, সত্যি কথা বলতে অনেকেরই এটা একটা ফ্রেজ, সরি ইডিয়ম ইউজ করতে হবে, সেটা হচ্ছে আতে ঘা, বাগধারা, যেটা আতে ঘা লাগে বা আঘাত লাগে। অঙ্কটার বিসমিল্লাহ গলদ, বিসমিল্লাহ গলদ মানে শুরুতেই সমস্যা। এখন কেচো গন্ডুস মানে হচ্ছে পুনরায় আরম্ভ করা, এটাও একটা বাগধারা। সো বাগধারা থেকে দুটা প্রশ্ন কিন্তু লিখিত পরীক্ষায় ছিল, খেয়াল করে দেখেন। সো যারা বাংলা ভালো করে পড়াশোনা করছেন তারা কিন্তু এখানেও একটু বেনিফিট পাবেন। সো বাংলার সাথে মিল আছে। 44তম একটা ট্রান্সলেশন দিয়েছে। সো ট্রান্সলেশন সে শুধুমাত্র আপনার ইংরেজিতে থাকবে তা কিন্তু না, আপনার এখানেও থাকতে পারে। দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, তার মানে কি পরিস্থিতি বা অবস্থাটার একটা মাথা হয়েছে এরকম, বা মাথায় এসেছে। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে, কোনো একটা জিনিস, আপনি এটা একটা নর্মাল জিনিসের চিন্তা করেন, আপনি যখন কোনো কারণে বলেন না যে রাগে আমার রক্ত কিন্তু মাথায় উঠে গেছে, তার ব্যাপারটা কি বুঝায় যে মাথায় উঠে গেছে মানে এর উপরে তার ওঠার জায়গা নাই। সো ডেফিনেটলি এটা হচ্ছে আপনার একটা সর্বোচ্চ অবস্থা বা একটা ক্লাইম্যাক্স বা একটা অ্যাপেক্স কন্ডিশন, চূড়ায় উঠে গেছে। ঠিক আছে, তো সিমিলারলি দ্য সিচুয়েশন হ্যাজ কাম টু এ হেড, তার মানে সেটা যখন মাথায় চলে আসছে ডেফিনেটলি এটা একটা ক্লাইম্যাক্স বা পরিণতি বা একটা অ্যাপেক্সে উঠে গেছে, তার মানে সোজা কথা একটা চরম অবস্থায় পৌঁছেছে। সো এটার অ্যান্সারটা হবে পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে। ঠিক আছে, ভালো খারাপ কিনা সেটা আমার দেখার বিষয় না, এটার একটা কোনো রেজাল্ট হবে, হয় আইদার গুড অর ব্যাড, আমি জানি না কোনটা হবে। ওকে, এবার হচ্ছে আপনার সাদৃশ্য বৈসাদৃশ্য, অর্থাৎ আপনার একটা শব্দ তার সাথে একটা শব্দের অর্থ দেওয়া থাকবে, সেই দুইটার সাথে কম্বিনেশন করে আর একটা শব্দকে আপনার কি করতে হবে, বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। দেখেন, মনোভাব উদার চেতা, যেমন মনোভাব কি, মনোভাব হচ্ছে প্রত্যেকের মনের চিন্তা ভাবনা, সেটাকে মনের ভাব বলে বা মনোভাব বলে। তো যার মনোভাব উদার চেতা সে তো ভালো মানুষ। সো মনোভাব কি হওয়া উচিত, উদার চেতা হওয়া উচিত, অর্থাৎ একজন ব্যক্তির মনোভাব হওয়া উচিত উদার চেতা। তো সিমিলারলি শিক্ষা কি হওয়া উচিত, আনুষ্ঠানিক। কেন অনানুষ্ঠানিক শিক্ষা কি আমার লাগবে না, লাগবে তো। কুসংস্কার কেন হয় ভাই, উপানুষ্ঠানিকও কিছু না, শিক্ষা হবে সর্বজনীন, তার মানে সবার জন্য প্রযোজ্য, যেটা সর্বজনীন। ঠিক আছে, আচ্ছা পরেরটা চলে যাই। দেখেন, বীজের সাথে ফলের কি সম্পর্ক আর মুক্তার সাথে কার কি সম্পর্ক। দেখি, বীজ থেকে আমরা কি পাই, ফল পাই। যেমন একটা ফল খেলাম, সেটার বীজটা যদি মাটিতে পুঁতে রাখি ডেফিনেটলি সেখান থেকে ফল বের হবে বা গাছ বের হবে আবার। আর মুক্তা কার মধ্যে থাকে, অথবা এভাবে উল্টাভাবে চিন্তা করেন, ফলের মধ্যে বীজ থাকে, তাহলে কিসের মধ্যে মুক্তা থাকে, ঝিনুকের মধ্যে মুক্তা থাকে ডেফিনেটলি। এখন আপনি বলতে পারেন কেন ভাই, নেকলেসেও তো মুক্তা থাকে, আমি মুক্তার নেকলেস পরেছি। আরে ভাই মুক্তাটা পাইলেন কোত্থেকে, ঝিনুক বেটা না দিলে আপনি কোত্থেকে পাবেন বলেন। সো এটা ঝিনুক হবে অ্যান্সার। আচ্ছা, তল, কোন সেই তল কিন্তু চারটা রেখা দিয়ে তৈরি হয়েছে, তাই না। একটা টেবিলের সারফেস বা তল ধরলাম, বা মেঝেও তো একটা তল। তো ডেফিনেটলি এই তলে চারটা রেখা দিয়ে হচ্ছে আপনার সম্পর্ক বের করা হয়েছে, চারটা রেখা দিয়ে একটা সমতল তৈরি হয়েছে। এখন আপনারা আমাকে বলেন, রেখা তাহলে কিসের সাথে সম্পর্কিত, একটা সিঙ্গেল রেখা কিসের মাধ্যমে তৈরি হয়, দৈর্ঘ্যের মাধ্যমে না ভাইয়া, দৈর্ঘ্য দিয়ে তো তৈরি হবে না, দৈর্ঘ্য হচ্ছে রেখার দৈর্ঘ্য, প্রস্থ না, সমতল না। দেখেন বিন্দু,
ছোট 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 এই দেখেন আমি অনেকগুলা বিন্দু আঁকতেছি। দেখেন তো বিন্দুগুলা লম্বা করতে 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 আমি যদি বিন্দুগুলোকে আরেকটু কাছে এনে দিই দেখবেন একটা রেখা হয়ে গেছে। সো রেখা হচ্ছে বিন্দুর সাথে সম্পর্কযুক্ত। এগুলো আপনারা বলবেন, অনেকগুলো আছে। বাসের সাথে রাস্তা, ট্রেনের সাথে কি, ডেফিনেটলি রেলপথ। উৎপাদন করতে গেলে আপনার কি লাগবে, শ্রম প্রয়োজন হয়, শ্রমের মাধ্যমে উৎপাদন হয়। তাহলে খ্যাতি কিসের মাধ্যমে আসে, এটা আপনাদের জন্য, জলদি রেসপন্স করেন। ডেফিনেটলি ভাইয়া, থ্যাংক ইউ। সি হবে অ্যান্সার। সফলতা হলেই দেন আপনার খ্যাতি আসবে, তা না হলে আসবে না। মসজিদে যেমন পবিত্রতা রক্ষা করা জরুরি, সিমিলারলি বিদ্যালয়ে কি রক্ষা করা জরুরি? বলেন কেউ। বিদ্যালয়ে কি রক্ষা করা জরুরি? নীরবতা, প্রশান্তি, প্রার্থনা? না ভাইয়া, বিদ্যালয়ে একটা শৃঙ্খলা দরকার, ডিসিপ্লিন। সো সর্বোত্তম অ্যান্সারটা। আচ্ছা, পরের প্রশ্ন, ক্রিকেট শুধু একটা খেলা নয়, এটা এক প্রকার? ক্রিকেটের আরেকটা মানে আছে, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা ভাইয়া। সো এটা একটা পতঙ্গ। গুড। সমার্থক শব্দের জোড়া কোনটি, অর্থাৎ দুইটা শব্দের মধ্যে সিনোনিম কোন দুইটা? এটা কিন্তু ইংরেজিতেও আমরা পড়েছি, সিনোনিম অ্যান্টোনিম। সো ইংলিশের প্রশ্ন এখানে আছে। দেখেন প্রাইভেট পাবলিক দুইটা হচ্ছে অ্যান্টোনিম কিন্তু, ঠিক আছে। অন্যদিকে কমন অ্যান্ড ইউনিক এটাও অ্যান্টোনিম। ইনট্রুসিভ অ্যান্ড ইনভেসিভ এটাও অ্যান্টোনিম। তাহলে মিস্টেরিয়াস অ্যান্ড আননোন একমাত্র এটা হচ্ছে আপনার সিনোনিমাস শব্দ। দেখেন খেয়াল করে, ইংরেজিতে যেরকম কঠিন সিনোনিম অ্যান্টোনিম আসে, এখানে কিন্তু একটু সহজ এসেছে, কারণ মানসিক দক্ষতায় খুব বেশি কঠিন প্রশ্ন দেয় না। আচ্ছা, কার্ডিওলজি হচ্ছে হার্ট রিলেটেড বিদ্যা, সাইকোলজি হচ্ছে আপনার কি রিলেটেড বিদ্যা, বিহেভিয়ার রিলেটেড। একটা মানুষের বিহেভিয়ার নিয়ে আলোচনা করা হয়। নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের? 43 34 দুইটাতে সেম প্রশ্ন রিপিট করেছে। চাঁদ, প্লুটো, মঙ্গল, পৃথিবী। আচ্ছা, 34তম বিসিএস এর জন্য এটার অ্যান্সার ছিল চাঁদ, কারণ প্লুটো, মঙ্গল, পৃথিবী এরা সবাই হচ্ছে গ্রহ ছিল। এখন কথা হচ্ছে প্লুটো তো এখন আর গ্রহ নাই, সো প্লুটো তো আউট অফ দ্য সিলেবাস। মঙ্গল, পৃথিবী দুইটা গ্রহ, চাঁদ হচ্ছে একটা উপগ্রহ। সো চাঁদের সাথে অ্যাটলিস্ট কিছু হল গ্রহ যুক্ত আছে। প্লুটোর সাথে কি আছে, কিছু আছে? না, কিছু নাই। তাহলে এখন প্লুটো কোনো গ্রহের মর্যাদা পূর্ণ না, চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, এই দুইটা গ্রহ। এখন আপনি বলেন কোনটা ভিন্ন দিবেন? 43তমের জন্য বলছি। 34 32-এর জন্য ঠিক ছিল ভাইয়া, ওই সময় অনেক আগের কথাবার্তা, হয়তো ওই সময় প্লুটো গ্রহ ছিল। এখন এইটাই হচ্ছে প্রশ্ন ভাইয়া, কি করবেন? এটার আসলে আমি কোনো অ্যান্সার খুঁজে পাচ্ছি না, আমি কোনো অ্যান্সার দিব না। এখন যদি এই প্রশ্ন করা হয়, ডেফিনেটলি এটা দুইটা অ্যান্সার হতে পারে। এক হচ্ছে প্লুটো কোনো গ্রহের মধ্যেই পড়বে না, ঠিক আছে। আর অন্যদিকে হচ্ছে আপনার চাঁদ হচ্ছে একটা উপগ্রহ, যেটা অন্য একজনকে মানে আবর্তন করে ঘোরে, সেই সেন্সে চাঁদকে ভিন্ন বলা যায়। কিন্তু প্লুটো কাউকে আবর্তন করে ঘুরছে না, মঙ্গল ঘুরছে না, পৃথিবী ঘুরছে না। ডেফিনেটলি ভাইয়া ঘুরতেছে, সূর্যকে আবর্তন করে তো ঘুরতেছে ডেফিনেটলি। কিন্তু চাঁদের ক্ষেত্রে হচ্ছে সে একটা গ্রহকে আবর্তন করে ঘুরছে, সো চাঁদ অ্যান্সার হতে পারে। ওকে। আচ্ছা, এসা আপু একটা মানে কি বলবো এটাকে, গতানুগতিক ধারার বাইরে কথা বলেছেন। এটা হচ্ছে পিএসসি এত চিন্তা করে কিনা, কোশ্চেন রিপিট হলে অ্যান্সারও রিপিট হবে। আচ্ছা হ্যাঁ, এটা পিএসসি করতে পারে, বাট পিএসসি আদৌ সেটা করছে কিনা এই গ্যারান্টি কেউ আপনাকে দেয় নাই। আপনার এই প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা অ্যান্সার একটু পরে আমি দিচ্ছি আপনাকে। একটা প্রশ্ন আছে, আমরা সলভ করব, তখন আপনি দেখবেন যে আসলে পিএসসি কি চায়। আচ্ছা, তো এটা একটু কনফিউজিং ভাইয়া, এটা আমি চারটাকেই প্রেফার করব। আচ্ছা রিপন ভাই, প্লুটো আগে গ্রহ ছিল, তো গ্রহ তো ছিল, এখন আপনি কি প্লুটো গ্রহ বলতে পারবেন? তো সেই হিসেবে চাঁদ কিভাবে অ্যান্সার হয়? প্লুটো তো এখন গ্রহের মধ্যেই পড়ে না, প্লুটো এখন কিছুই না। চাঁদ অ্যান্সার দিতে পারেন, ওই যে বললাম চাঁদ হচ্ছে একটা গ্রহকে আবর্তন করে ঘুরে, আর বাকিরা সূর্যকে আবর্তন করে ঘুরে, ওই সেন্সে দিতে পারেন। কিন্তু অন্য এই সেন্সে দেওয়া যাবে না যে প্লুটো তাকে গ্রহ ছিল, তাই আমি চাঁদকে অ্যান্সার দিব। নো, ইটস নট রাইট।
আচ্ছা, ঠিক আছে, দেখেন কি সহজ একটা প্রশ্ন, বাট সেটা নিয়েও কত কনফিউশন। আচ্ছা, নিচের কোন উত্তরটি ব্যতিক্রম একটু খেয়াল করি। প্রথমে হচ্ছে উত্তর, উত্তর দিয়ে কি বোঝাচ্ছে আমি জানি না। ঈশান, ঈশান মানে হচ্ছে একটা কোণ, যেটা উত্তর পূর্ব কোণ বা উত্তর পূর্ব দিক। ঈশান কোণে মেঘ জমেছে, বলে না? মার্তণ্ড, মার্তণ্ড হচ্ছে সূর্যের সমার্থক শব্দ। মার্তণ্ড, দিবাকর, তাই না? রবিকর। আচ্ছা, নৈঋত, নৈঋত হচ্ছে একটা দিক নির্দেশ করে। নৈঋত বলতে বোঝায় হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম দিক। তাহলে উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম এবং উত্তর তিনটে দিয়েই দিক বিবেচনা করা হচ্ছে। ডেফিনেটলি মার্তণ্ড হচ্ছে আমার ব্যতিক্রম। কোনটি ভিন্ন ধরনের? প্রলগ, প্রলগটা কি? প্রলগের বাংলা হচ্ছে আপনার কোনো কিছুর প্রস্তাবনা বা শুরুর অংশ, ঠিক আছে। অ্যাডেন্ডাম হচ্ছে কোনো একটা দলিল বা কোনো কিছু শেষে যদি আপনি কোনো পার্ট যুক্ত করে দেন বা কোনো একটা সংযোজন করেন। পোস্টস্ক্রিপ্ট, পোস্ট মানে তো বুঝতেই পারতেছেন, শেষে একটা স্ক্রিপ্ট যুক্ত করা হয়েছে, এটাকে বলা হয় পুনশ্চ বাংলা যদি বলি, বা সংযুক্তিও বলা যায়, অ্যানেক্সার। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স হচ্ছে আপনার একদম লাস্টে পরিশিষ্ট বা সংযুক্তি টাইপের। তো সবগুলোই হচ্ছে শেষের দিকে যুক্ত হচ্ছে এই তিনটা, একমাত্র প্রলগ দিয়ে হচ্ছে প্রস্তাবনা বা শুরুর দিকে কিছু বোঝানো হচ্ছে। ডেফিনেটলি প্রলগ হবে আপনার অ্যান্সার। এবার আসি সম্পর্ক রিলেটেড। সম্পর্ক, কে কার থেকে লম্বা, কে কার থেকে খাটো, এই টাইপের জিনিসগুলো আমি আপনাদেরকে একটা টেকনিক অ্যাপ্লাই করে ক্লাসে শিখিয়েছিলাম এর আগে। তো যারা শিখেছেন বা আমার সাথে ছিলেন তারা তো মনে আছে আই হোপ। যারা ছিলেন না তাদের জন্য করিয়ে দিচ্ছি, নো প্রবলেম। সবসময় মনে রাখবেন, একটা ফ্যামিলির মধ্যে একটা ট্রি বিরাজ করে, ট্রি বা গাছ, ফ্যামিলি ট্রি বলি আমরা। অর্থাৎ আপনার মনে করেন হচ্ছে দাদা, দাদি, নানা, নানি, এই টাইপের লোকজন, বা আপনার দাদা শ্বশুর, দাদা শাশুড়ি, অর্থাৎ যারা আমার দাদার লেভেলের বা নানান লেভেলের, ওই লেভেলে যারা আছে, তার ভাই, তার বোন, এই সম্পর্কিত সবাই হচ্ছে একটা জেনারেশনে বিদ্যমান। এবার আপনার বাবা, আপনার মা, আপনার শ্বশুর শাশুড়ি, খালা খালু, ফুফা ফুফু, চাচা চাচি, ঠিক আছে, বা আঙ্কেল, যাই বলি না কেন, এরা কিন্তু আরেকটা জেনারেশনের। তারা ধরলাম সেকেন্ড জেনারেশন, উপরে হচ্ছে ফার্স্ট জেনারেশন। এবার আপনি, আপনি আপনার ভাই বোন যারা আছে, আপনার কাজিন, আপনার ফ্রেন্ড, তারপর হচ্ছে আপনার স্ত্রী বা আপনার হাজবেন্ড, এই টাইপের মানুষজন কিন্তু হচ্ছে আরেকটা জেনারেশনের, কারণ সবাই একই জেনারেশন। এবার আপনি যদি বিয়ে টিয়ে করে ফেলেন এবং আপনার যদি ওখানে আবার ছেলে মেয়ে হয়, আপনার ছেলে, আপনার মেয়ে, অথবা আপনার ভাগ্নে ভাগ্নি, তারপর বা আপনার হচ্ছে কি বলে আহ ভাতিজা ভাতিজি, এই টাইপের যে সম্পর্ক আছে, তারা হচ্ছে একদম নিচের লেভেলের জেনারেশনের। সো এই যে চারটা জেনারেশনে আমি বললাম, এই চারটা জেনারেশন মাথায় রাখলে এদের মধ্যকার সম্পর্ক বের করা আপনার কাছে কোনো ব্যাপার না। এই জিনিস অ্যাপ্লাই করে সকল রক্তের সম্পর্ক বের করবেন, ঠিক আছে। আসেন উদাহরণ দেই, এটা আছে এর পুত্র বি এর স্ত্রী সি। দাঁড়ান, এ, এর পুত্র বি, বি এর স্ত্রী বা ওয়াইফ হচ্ছে সি, ঠিক আছে। দেখেন এর নিচে কেন আমি বি কে লিখলাম, কেউ একজন বলেন আমাকে। এর নিচে কেন বি কে লিখলাম? কারণ এ হচ্ছে একটা সন্তান জন্ম দিয়েছে, তার পুত্র হচ্ছে বি, ডেফিনেটলি বি নিচের জেনারেশনে থাকবে, এ হচ্ছে তার উপরের জেনারেশনে থাকবে। জেনারেশন গ্যাপ, সোজা কথা আর কি। আচ্ছা, এখন দেখেন বি এর স্ত্রী হচ্ছে সি। সি কে কেন আমি একসাথে রাখলাম একই জেনারেশনে? বিকজ আমি যে বললাম হাজবেন্ড ওয়াইফ, ভাই বোন, তারপরে কাজিন ফ্রেন্ড, এরা সব এক জেনারেশনে। ওকে, থাকলো। এখন দেখেন যার বোন ডি, মানে সি এর একটা বোন আছে ভাই, সি এর বোনকে ডি, সিস্টার। বি এর একটা ভাই আছে ই, একই জেনারেশন, ই এর স্ত্রী। তার মানে ডি এবং ই এর মধ্যে সম্পর্ক হচ্ছে আপনার আবার হাজবেন্ড ওয়াইফ। তার মানে ই, বি, সি, ডি সবাই একই জেনারেশনে। এর মধ্যে আপনার বি এবং ই হচ্ছে দুইজন ছেলে যারা ভাই ভাই, আর তাদের দুজনের স্ত্রী হচ্ছে সি এবং ডি। তাহলে এ নামক ব্যক্তি, তাকে যদি আমি পুরুষ ধরি, তাহলে সে নিশ্চয়ই বাবা, যার দুই ছেলে আছে এবং দুই পুত্রবধূ আছে। তাহলে এ এর সাথে যদি আমি ডি এর সম্পর্ক বের করতে চাই, ডেফিনেটলি শ্বশুর পুত্রবধূ হয়ে যাবে। সো অ্যান্সারটা হবে শ্বশুর পুত্রবধূ। ইয়েস অধিকারী ভাই, দুই ভাই এখানে ভাইরা হয়ে গেছে, আমাদের ক্রিকেটে মুশফিক মাহমুদুল্লাহর মতো আর কি। যাই হোক, এখানে দুই বোন ছিল আর কি, কিন্তু এরা আবার দুই ভাই না। মুশফিক মাহমুদুল্লাহ আলাদা ছিল, তারা ভাইরা, বাট তারা আবার কিন্তু ভাই না।
ওকে, তো ব্যাপারটা যদি ক্লিয়ার হয় তাহলে এই টাইপের যত রক্তের সম্পর্ক আছে বের করা কোনো ব্যাপার না। যদি এখানে আরেকজন কোনো ব্যক্তির কথা উল্লেখ থাকতো, সাপোজ ই নামে একজন ব্যক্তি আছে, সরি জি নামে একজন ব্যক্তি আছে, সে হচ্ছে এ এর বাবা, তাহলে জি কিন্তু সবার উপরে থাকতো। তখন যদি আপনার জি এর সাথে ই এর সম্পর্ক বের করতে বলা হতো, কি হতো অ্যান্সারটা, কেউ একজন বলেন। দেখেন খেয়াল করে, জি হচ্ছে বাবা, তার ছেলে হচ্ছে এ, তার ছেলে হচ্ছে ই, তার মানে একই জেনারেশন, 3 পুরুষ, মানে এ হচ্ছে দাদা, বাবা এবং ছেলে, মানে দাদা এবং নাতি। ঠিক আছে, দাদা নাতির সম্পর্ক হতো। কি বুঝতে পারলেন না কারা কারা? আচ্ছা ওকে, সমস্যা নাই, বুঝতে না পারলে বা পারলেন থাকেন চুপচাপ, সমস্যা নাই, আমি চলে যাই পরেরটাতে। আচ্ছা, এটাতেও সিমিলার ট্যাকটিক্স অ্যাপ্লাই করব। এখানেও আমি একটা জেনারেশন তৈরি করব। সরি, জেনারেশনটা হচ্ছে যে লম্বা সে উপরে জেনারেশনে থাকবে, যে খাটো সে নিচে জেনারেশনে থাকবে। দেখেন এ বি সি ডি ই নামে 5 জন শিক্ষার্থী আছে, এ বি এর থেকে লম্বা, তার মানে এ উপরে থাকবে, বি নিচে থাকবে। সি ই এর চেয়ে খাটো, তার মানে সি নিচে থাকবে, ই উপরে থাকবে। এখন এ বি সি ই এদেরকে আমি আলাদা কেন লিখলাম, কারণ হচ্ছে সি এবং ই এর মধ্যকার সম্পর্কটা আমরা জানি, এ এবং বি এর মধ্যকার সম্পর্ক আমি জানি, কিন্তু এরা কি এদের মাঝে ঢুকবে না উপরে থাকবে না নিচে থাকবে আমি জানি না, তাই একটু সাইডে লিখেছি। দেখেন আবার এ ডি এর চেয়ে খাটো, তার মানে এ ডি এর চেয়ে খাটো মানে এ নিচে থাকবে, ডি উপরে থাকবে। আবার বি ই এর চেয়ে লম্বা, মানে বি হচ্ছে ই এর চেয়ে লম্বা, তার মানে এই বি থাকবে ই এর উপরে, অর্থাৎ ই সহ সিটাকে পুরো আমি নিচে নিয়ে আসলাম, ডি এ বি ই সি। এখন বলেন কে সব থেকে খাটো? সি সব থেকে খাটো, অ্যান্সার হয়ে গেল। বুঝতে না পারলে বলেন, আমি আবার রিপিট করব। লেস দেন গ্রেটার দেন দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি একটা সূত্র দিয়ে দুইটা করাচ্ছি এই জন্য। দুইটা, একটা সূত্র বলতে হচ্ছে ওই ফ্যামিলি ট্রির সূত্র, যে বড় বা যে লম্বা সে উপরে থাকবে, খাটো হলে নিচে থাকবে। ওকে ডান। তো এরকম ভাইয়া প্রশ্ন আসতে পারে ভাইয়া, একটু রক্তের সম্পর্ক, বড় ছোট লম্বা খাটো তুলনা, এগুলো একটু শিখে রাখবেন। আচ্ছা, ঘড়ি নিয়ে তো একটা প্রবলেম প্রায় আপনারা করেন, ঘন্টার কাটা মিনিটের কাটা। সো করে ফেললেন, সূত্র কি ছিল? 11 × m - 60 × h/2 তার মডুলাস। এটা হচ্ছে সূত্র, সূত্র অ্যাপ্লাই করে করবেন। আমি ক্লাসে হচ্ছে আপনার ঘড়ি দিয়েও করানো শিখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, বাট পরীক্ষার হলে আপনার হচ্ছে তাড়াতাড়ি করার চেষ্টা করতে হবে। সো যদি ঘড়ি দিয়ে তাড়াতাড়ি করতে না পারেন তাহলে সূত্র অ্যাপ্লাই করবেন। দেখেন ঘড়ি দিয়ে এটা করা যায়। দুইটার সময় বলতে হচ্ছে আপনার, ঘড়ি আমি এঁকে ফেলি, 2টার সময় ঘন্টার কাঁটা থাকবে আপনার এখানে, মিনিটের কাঁটা থাকবে এইখানে। আচ্ছা, পরস্পর কত ডিগ্রি কোণ তৈরি করে খেয়াল করেন, এইটুক পর্যন্ত হচ্ছে আপনার 90 ডিগ্রি, তাহলে 2 পর্যন্ত এসেছে, তার মানে এইটুক কোণ হচ্ছে আপনার 60 ডিগ্রি, খুব সহজেই বের করা যায়। প্রতিটা কোয়ার্টার হচ্ছে 30 ডিগ্রি করে। ঠিক আছে, আবার আপনি সুন্দর করে এম এর মান এইচ এর মান এই সূত্রে বসিয়েও এখান থেকে বের করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি কোনো জোর করব না, যেটা প্রেফার করবেন সেটাই করবেন। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি, দুপুর 2:30টায় ঘন্টার কাটা মিনিটের কাটা পার্থক্য কত ডিগ্রি হবে? এটা আপনারা একটু করে দেন ভাইয়া, আমি আপনাদের জন্য ওয়েট করছি, সূত্রটা আবার লিখে দিচ্ছি। প্লিজ জলদি ভাইয়া, সময় হবে 20 সেকেন্ড। আচ্ছা, ভেরি গুড, সময় শেষ। আমরা চলে যাই হচ্ছে উত্তরে। এটার উত্তর মান বসালে হচ্ছে আপনার 105 ডিগ্রি। আচ্ছা নেক্সট, দিন বার তারিখ এগুলো নিয়ে প্রশ্ন আসে একটা বা দুইটা।
এগুলো নিয়ে আমরা ম্যাক্সিমামই হচ্ছে একটু সমস্যায় পড়ি। তো সমস্যায় না পড়ে কিভাবে দ্রুত সলভ করা যায় সেটা একটু মাথায় রাখতে হবে। নর্মালি মনে রাখবেন 7 দিন পর পর সবসময় একই ডেট আসে, যেমন আজকে 1 তারিখ যদি সোমবার হয় 7 দিন পর 8 তারিখও সোমবার হবে, 7 তারিখ কিন্তু সোমবার হবে না, এটা বুঝেন। আমি আবারও বলছি, আজকে মনে করেন 1 তারিখ, আজকে সোমবার, 7 দিন পর কিন্তু সেম বার আসবে, অর্থাৎ সপ্তম দিন আজকে দিয়ে যদি শুরু করেন তাহলে 7 দিন পরে। মনে করেন 1 তারিখ মানডে, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 তারিখ মানডে। সো 1 তারিখ যদি মানডে হয় 7 দিন পরে গিয়ে মানডে হবে, অর্থাৎ 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এই 7 দিন পরে গিয়ে আপনার মানডে পাওয়া গেল। ওকে, এটা সবসময় মাথায় রাখবেন, অর্থাৎ আজকের দিনটা ধরে, আজকের দিন ধরে 7 দিন পার হওয়ার পরে হচ্ছে আপনার মানডে পাওয়া যায়। সো আজ যদি সোমবার হয় তাহলে 61 দিন পর কোন তারিখ আসবে? তাহলে আজ যদি সোমবার হয়, সোমবারের তারিখটা আমি ধরে নিলাম একটু, আজকে 1 তারিখ সাপোজ, তাহলে 8 তারিখ সোমবার হবে, 15 তারিখ সোমবার হবে, 22 তারিখ সোমবার হবে, 29 তারিখ সোমবার, 36 তারিখ সোমবার, 43 তারিখ সোমবার, তাই না? তারপরে 50 তারিখ সোমবার, 57 সোমবার। তাহলে 58, 59, 60, 61, 62, 62তম দিনটা কি হবে সেটা আমাকে জানতে চেয়েছে। তো 57তম দিনটা যদি সোমবার হয়, এটা মঙ্গল, এটা বুধ, এটা বৃহস্পতি, এটা শুক্র, 62তম দিনটা আসে শনিবার। এটা হচ্ছে প্রিমিটিভ সিস্টেম বা মুখে মুখে সুন্দরভাবে করা। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে 61 দিনকে 7 দিয়ে ভাগ দেওয়া। 7 8 56, 5 দিন থাকে। সো যেহেতু প্রতি সপ্তাহে 7 দিন আছে, তাই আমি 7 দিয়ে ভাগ করেছি, মানে 8টা সপ্তাহ পার হয়ে যাবে, তার সাথে 5 দিন যোগ করতে হবে। তাহলে সোমের সাথে 5 দিন যোগ করেন, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, তারপরে শনি। সো সোমের পরে যদি 5 দিন যোগ করি আমি শনিবার পাচ্ছি। সো এটাও অ্যান্সার। ইটস আপ টু ইউ কোন নিয়মে করবেন, দুইটাই একই কথা। বাট আমি প্রথম নিয়মটা একটু প্রেফার করি, কারণ হচ্ছে কি এখানে ভুল হওয়ার সম্ভাবনা একদমই 0। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে চলে যাই পরবর্তী স্লাইডে। আপনারা লিখিত পরীক্ষায় অলরেডি কিন্তু নদী নৌকা, নল চৌবাচ্চা, কাজ ক্ষমতা শক্তি, এই টাইপের পাটিগণিতের ম্যাথ করছেন। তো এইখান থেকে একদম বেসিক লেভেলের ম্যাথ, একদম বেসিক লেভেলের একটা সূত্র দিয়ে করা যায়, এরকম কিছু ম্যাথ মানসিক দক্ষতাতে মাঝে মধ্যে আসে। যেমন 44তম একটা দিয়েছিল, স্থির পানিতে নৌকার বেগ হচ্ছে 6 কিলোমিটার/আওয়ার। অনুকূলে যেতে যত সময় লাগে প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, স্রোতের বেগ কত? তাহলে আমি নৌকার বেগ ধরলাম ইউ, 6 কিলোমিটার, স্রোতের বেগ আমি জানি না। তাহলে অনুকূলে যেতে আপনার বেগটা কত হয়? ইউ প্লাস ভি। আর প্রতিকূলে যেতে বেগটা হয় হচ্ছে কত আপনার? ইউ মাইনাস ভি। আর আমি জানি এস সমান সমান ভি ইন্টু টি। তাহলে টি সমান সমান কি হবে? এস ডিভাইডেড বাই ভি। তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত হবে? এস কত? দৈর্ঘ্য দেওয়া আছে, কত দূরত্ব আমি গিয়েছি, দেখেন তো কোথাও দেওয়া আছে কিনা। কোথাও দেওয়া নাই। তা আপনি ধরে নেন না, এক্স ধরেন। আর বেগটা হচ্ছে ইউ প্লাস ভি, যেহেতু অনুকূলের জন্য। আর প্রতিকূলের জন্য টি কত হবে? ইউ মাইনাস ভি। এখন দেখেন এই দুইটার মধ্যে সম্পর্ক আছে। কি সম্পর্ক? অনুকূলে যত সময় লাগে প্রতিকূলে তার থেকে দ্বিগুণ সময় লাগবে। তার মানে প্রতিকূল সমান সমান 2 ইন্টু অনুকূল। এক্স এক্স কেটে যায়, ইউ এর মান 6 বসায় দেন, সলভ করেন, ভি এর মান বের করে দেন। দেখি কে পারেন তাড়াতাড়ি। এটার অ্যান্সার হবে 2 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ছোট্ট একটা ইকুয়েশন সলভ করলে দুই বের হওয়ার কথা। সো এই যেরকম একদম বেসিক একটা ম্যাথ আসে। ওকে, আমরা তাহলে এবার একটু নল চৌবাচ্চা করি। আপনারা পাটিগণিতে করেছেন, সো পাটিগণিতের সেন্স দিয়ে এই ম্যাথটা করে দিবেন। এই ম্যাথটা করে আপনারা অ্যান্সার বের করে রাখেন, এবং এই অ্যান্সার বের করতে আপনাদেরকে আমি 3 মিনিট সময় দিচ্ছি, বিকজ আমি এখন একটা ব্রেক দিব। এই 3 মিনিট ব্রেকের পরে আমরা আবার আসবো, আমরা বাকি অংশ নিয়ে দ্রুত কথা বলবো। এই 3 মিনিট ধরে আপনারা অ্যান্সারটা করতে থাকেন, ঠিক আছে? হয়ে গেলে চুপচাপ অ্যান্সার দিয়ে বসে থাকেন। ওকে, থ্যাংক ইউ।
ওয়েলকাম ব্যাক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পরে। এই ম্যাথটা অলরেডি সবাই অ্যান্সার করে ফেলেছেন অনেকে, এটা 6 ঘন্টা হবে, ভেরি ইজি। স্যার আমি করিয়ে দিলাম না, এটা লিখিত প্রশ্ন কিন্তু 35তম দেশে ছিল। আচ্ছা আমরা শুরু করে দিতে হবে বাকি অংশ। আচ্ছা এবার একটু আমরা ছোট ছোট কিছু বেসিক ম্যাথের মধ্যে ঢুকেছি, মানে ম্যাথমেটিক্যাল কিছু পার্ট আছে না, গাণিতিক যুক্তির অংশ আছে কিছু, সেখানে আপনার শতকরা, পার্সেন্টেজ, এই টাইপের কিছু, বা লাভ ক্ষতি, বা মোটের উপর কত বাড়লো কমলো, এই টাইপের কিছু ম্যাথ আসে, মাঝে মধ্যে আপনার ইন্টারেস্ট থেকেও ম্যাথ আসে। তো এরকম একটা একটা করে আমরা দেখি আসেন। 41 নম্বর একটা প্রশ্ন এসেছিল যে এক্স সমান সমান 8y হলে এক্স মাইনাস ওয়াই এক্স এর কত শতাংশ। তাহলে এক্স মাইনাস ওয়াই এক্স এর কত শতাংশ, এটা আপনাকে জানতে চাওয়া হয়েছে। এক্স মাইনাস ওয়াই এক্স এর কত শতাংশ, তার মানে প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু 100% সমান সমান কত, এটা জানতে চেয়েছে। আপনি একটা কাজ করেন, আপনি এক্স এর মানটা বসায় দেন, তারপর দেখেন ওয়াই কাটাকাটি হয়ে কোনো একটা মান বের হয়ে আসবে। তো আমরা এক্স এর মানটা 8y বসিয়ে দিই। 7/8 ইন্টু 100% কত হয়, কেউ একজন বলেন? 87.5%, এইটাই অ্যান্সার। খুবই সহজ কিন্তু ভাই, একদম বেসিক, এগুলোই আসে। আবার দেখেন আলেয়ার আয়ের 3/4 অংশ 7,500 টাকা হলে মোট আয় কত, 40তম লিখিত প্রশ্ন। কেউ একটু কইরা দেন ভাই। এক্স ইন্টু 3/4 সমান সমান 7,500, এক্স এর মান কত? ডেফিনেটলি 10,000 টাকা ভাই, ভেরি ইজি। আচ্ছা এবার এই ম্যাথটার দিকে একটু তাকান, আপনারা বলেন এইটা কোন অঙ্কের মধ্যে পড়ছে। এটা কিন্তু একটা ম্যাথমেটিক্সের অঙ্ক, মানে পার্ট। প্রতি মাসে 10% হারে বর্ধিত বেতন পায়, 3বার বৃদ্ধির পর তার বেতন হয়েছে এত, তাহলে প্রথম বেতন কত। এটা একটা ইন্টারেস্টের মধ্যে পড়ে যায়, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বলে, বা আপনার হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কের মতো হয়ে যায়। যেটা সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু 1+r⁴n। খেয়াল করেন এখানে 3বার বৃদ্ধির পর বেতন হয়েছে এত, তার মানে ওই এক্সট্রা যে ইনক্রিমেন্ট সেটা অ্যাড হয়ে টোটাল মুনাফা সহ বেতন হয়েছে এইটা। আর মেইন বেতন কত ছিল আমি জানি না, সেটা বের করতে হবে। 1+r 10% হারে যেহেতু বৃদ্ধি পায়, 3বার বৃদ্ধি পেয়েছে, এখান থেকে পি এর মানটা একটু বের করেন। আমিও করছি, আপনারাও করেন। এটা ক্যালকুলেটর পাবেন না ভাইয়া, এটা এমনি হাতে হাতে মানে হাতে করে করতে হবে। ক্যালকুলেটর ছাড়া মোটেও কঠিন না। এই কি বলেন, এদিকে আসেন দেখেন কেমনে করতেছি। এই 10 10 10 থাকুক, 11 দিয়ে তো এইটাকে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করে ফেলেন না। 11 দিয়ে ভাগ করলে কত হয়? 11 একে 11, 23, 11 দুগুণে 22, 11 একে 11, 0, মানে আপনার 1210 আসে। তাহলে 11 একটা কেটে গিয়ে এখানে আসে 1210। দেখেন তো 11 দিয়ে আবার ভাগ করা যায় কিনা, আবার ভাগ করা যায় 11 দিয়ে, করেন। একশো দশ 110 থাকে হচ্ছে 110, আবার 11 দিয়ে ভাগ করেন, থাকে 10। তার মানে 4টা 10 আপনি গুণ দিবেন। বলেন এবার ক্যালকুলেটর ছাড়া কেমনে করে না। এই যে খুব যতক্ষণ বললেন ক্যালকুলেটর ছাড়া ঝামেলা, একটু ভাঙাই নেন না ভাই, ইজি করে নেন, দেখাই দিচ্ছি তো এই জন্যই। ক্যালকুলেটর ছাড়া সব করা যায়, মানে ছোটখাটো লেভেলের ম্যাথ যেগুলো এই এই পর্যন্ত করতে পারবেন, এর থেকে যদি আর একটু বড় দেয় বা একটু কঠিন দেয় সেক্ষেত্রে ঝামেলা হবে। 4টা 10 গুণ দিলে যেটা হয় সেটা অ্যান্সার হবে। সো 10,000 টাকা, ইজি। ওকে নেক্সট। এইটা প্রিলির প্রশ্ন, প্রিলির ম্যাথে করেছেন আপনারা, কোন আবার ব্যাংকের ম্যাথেও করেছেন। কোনো কিছু একবার বৃদ্ধি পর আর একবার কমানো হলে নেট সবসময় হচ্ছে আপনার লস হয় যদি সেম অ্যামাউন্ট হয়। এর জন্য একটা সূত্র আছে ভাই, এ প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। বাড়াইছে তার মানে +10, কমাইছে -10, +10 ইন্টু -10 ডিভাইডেড বাই 100, কাটাকাটি হয়ে আসে -1%, তার মানে 1% কমে গেছে। ওকে, এই হচ্ছে সংক্ষিপ্তভাবেই করবেন, ডান। আচ্ছা এইটা একটু খেয়াল করি। এবার আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, একটু জ্যামিতিক ব্যাপার স্যাপারে চলে আসছি।
একটা ত্রিভুজের দুই বাহুর মান 5 এবং 6, তাহলে তৃতীয় বাহুর জন্য কোন মানটি প্রযোজ্য নয়? আমরা জানি ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম হবে। তো দেখেন তো, দুইটা বাহুর যোগফল যদি আমরা চিন্তা করি 5 এবং 6, তাহলে কোনটা আসলে মিলে না? 5 এবং 6 যোগ করলে হয় 11, তার মানে তৃতীয় বাহু 4 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। 12 কি কখনো হতে পারে? হতে পারে না, কারণ যোগফলের থেকে বেশি হয়ে যায়। সো ডেফিনেটলি 12 অ্যান্সার হবে, এটা প্রযোজ্য নয়। ওকে, নেক্সট, বর্গক্ষেত্র নিয়ে ম্যাথ। চিন্তা করেন, কোন একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কি সেটা একটু আমাকে কেউ বলেন। আশা করি এতদিনে সূত্র মুখস্থ হয়ে যাওয়ার কথা। গাণিতিক যুক্তি করছেন, মানসিক দক্ষতা করছেন, প্রিলি পাস করে এসেছেন। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র, একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তার কর্ণ সমান সমান কত হবে? গুড, a√2। কিভাবে হয়? এই যে এইটা a, এইটা a, এইটা a, এইটা a, এইটা কি হবে? পিথাগোরাসের সূত্র অনুযায়ী a² + a² √2 ইন্টু a বা a√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আপনার a√2 সমান সমান 4√2। তাহলে এখান থেকে a সমান সমান 4, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 16। গুড, থামলাম। এর চেয়ে দ্বিগুণ আকারের অন্য একটি বর্গক্ষেত্র, দ্বিগুণ আকার হলে ক্ষেত্রফল দ্বিগুণ, তার মানে নতুন যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল হবে 32। ওকে, তার কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে। তাহলে a² সমান সমান 32, তাহলে a সমান সমান কি হবে? √32। আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a ইন্টু √2, তার মানে √32 ইন্টু √2 সমান সমান √64। কত হবে আপনারা বলেন? 8। অ্যান্সার শেষ। বেসিক ম্যাথ। চলে যাই পরেরটাতে। কোন একজন আপু মনে হয় বলেছিলেন যে পিএসসি অ্যান্সার চেঞ্জ করে কিনা, প্রশ্ন রিপিট হলে অ্যান্সার রিপিট হওয়ার কথা। আচ্ছা, এই ম্যাথটা আপনারা একটু করে দিবেন আমাকে, তারপর আমি করাবো। সময় দিলাম আপনাদেরকে 1 মিনিট। আচ্ছা, যারা এর আগে আমার ক্লাস করেছেন তারা আসলে বুঝতে পারছেন আমি কি মিন করেছি। যারা করেন নাই বা নতুন আছেন তাদের জন্য করিয়ে দিচ্ছি। এটা কিন্তু একটা প্রবলেমেটিক ম্যাথ। অনেকে মনে করবেন যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বৃত্তের ব্যাস ধরলাম d, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/4 পাই d²। এটা হচ্ছে বৃত্তের ব্যাসের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এসে তাহলে তো বুঝে নেওয়ার কথা যে পিএসসির আসলে অ্যান্সার সেট করা থাকে। তারা অনেক সময় সেই সেট করা অ্যান্সারই অ্যান্সার ধরে, আবার হয়তো সেট করা অ্যান্সারকে অ্যান্সার ধরে না, নাও হতে পারে। সো আপনি জানেন না কোনটা হবে। পিএসসি পুরোটাই আনপ্রেডিক্টেবল, এবং প্রিলির যেহেতু কোনো তারা সলভ শিট প্রোভাইড করে না, কোনো কাটমার্ক প্রোভাইড করে না, কিছুই প্রোভাইড করে না, শুধুমাত্র আপনার রোলটা প্রোভাইড করবে প্রিলি পরীক্ষা হওয়ার পরে বা রিটেন পরীক্ষা হওয়ার পরে। সো আপনি জানবেন না যে আপনার আদৌ ভুল গিয়েছে কি না গিয়েছে। সো আসলে এটা একটা হোয়াক্স টাইপের কমপ্লেক্স ব্যাপারটা। আচ্ছা দেখেন তো, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পায় বলতে কি মনে করলাম? আদি ব্যাস ডি, তাহলে নতুন ব্যাস কত? 3 গুণ বৃদ্ধি পেয়েছে, মানে ডি এর সাথে ডি এর 3 গুণ বৃদ্ধি পেয়েছে, 4d। ঠিক আছে, নাকি 3d হবে? 3 গুণ বৃদ্ধি পাওয়া এবং 3 গুণ হওয়া দুইটা জিনিস কি এক? দুইটা জিনিস কিন্তু এক না। আপনার বেতন 3 গুণ হয়েছে, সাপোজ 100 টাকা ছিল, এখন 300 টাকা হয়েছে, আর বলা হলো আপনার বেতন 3 গুণ বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে 100 টাকা থাকলে 100 টাকা 3 গুণ যুক্ত হয়েছে, তার মানে 100 প্লাস 100 ইন্টু 3, 100 প্লাস 300 সমান সমান 400 টাকা হয়েছে। তো দুইটার মধ্যে পার্থক্য আছে। তো 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আপনার এই যে
এই যে একটু আগে আপনারা দাঁড়ান আর একটু সাইডে একটা জিনিস লিখে নেই। একটু আগে একটা ম্যাথ করলাম না, যে একজন লোকের বেতন 10% বৃদ্ধি পেয়েছে। তো 10% কিসের সাথে বৃদ্ধি পায়? 100-র সাথে 10% বৃদ্ধি পায় কিন্তু। তো ওই রকম এখানেও যেহেতু 3 গুণ বৃদ্ধি পেয়েছে, ডেফিনেটলি আদি ব্যাসের সাথে 3 গুণ যুক্ত হবে। ওকে, তাহলে 3D কোনোভাবেই না। নতুন ব্যাস 4D, তাহলে নতুন ক্ষেত্রফল কি হবে? 1/4 পাই ডি স্কোয়ারের জায়গায় হবে 4D স্কোয়ার। 1/4 পাই থাকুক, 16D স্কোয়ার। 16 কে আলাদা করে ফেলি, 1/4 পাই ডি স্কোয়ার কে আলাদা রাখি। কারণ কি? আদি ব্যাস, সরি, আদি ক্ষেত্রফল ছিল এইটা, নতুন ক্ষেত্রফল এইটা। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইলো কতটুকু? আগে ছিল 1/4 পাই ডি স্কোয়ার, এখন হচ্ছে 16 × 1/4 পাই ডি স্কোয়ার। এটা ধরলাম A2, এটা A1, তাহলে বৃদ্ধি পেয়েছে A2 মাইনাস A1, মানে 16 × 1/4 পাই ডি স্কোয়ার মাইনাস 1/4 পাই ডি স্কোয়ার, মানে 15 × 1/4 পাই ডি স্কোয়ার বৃদ্ধি পেয়েছে, যেটা আগের ক্ষেত্রফলের 15 গুণ। সো অ্যান্সার হবে 15। ইজ দেয়ার এনি অ্যান্সার ইন দ্য অপশনস? নাই। সো লজিক্যালি ইট শুড বি ব্ল্যাঙ্ক। কিন্তু সবাই এটার অ্যান্সার দিয়ে দিবেন নয়, কারণ ব্যাস 3 গুণ বৃদ্ধি পাইছে, তাহলে নতুন ব্যাস 3D, তাহলে নতুন ক্ষেত্রফল হবে 9D স্কোয়ার, তার মানে 9 গুণ বৃদ্ধি পাইছে, শেষ। বাট কিভাবে পসিবল? এখানে প্রশ্নগুলো দুই রকম হতে পারে। একটা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেয়েছে, তারপর লাস্টে গিয়ে যদি বলতো তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে, যদি এইটা বলতো কত গুণ হবে, তাহলে কি অ্যান্সার হবে বলেন তো? কত গুণ বৃদ্ধি পাবে চায় নাই, বলেছে কত গুণ হবে, তখন কিন্তু অ্যান্সার 16 হতো। ঠিক আছে? সো ইটস কমপ্লিকেটেড। লজিক দিয়ে ম্যাথ করবেন, অ্যান্সার না পাইলে ব্ল্যাঙ্ক দিয়ে দিবেন। ব্ল্যাঙ্ক রাখাটাই বেটার। পিএসসি কে এত গর্ধব মনে করারও কারণ নাই যে তারা এই লজিকটা বুঝবে না। আশা করি তারা হয়তো আগের নিয়মে এরকম করতো, সেটাই চালিয়ে আসছে, এটা হতে পারে। কিন্তু ডেফিনেটলি এটা করতে গেলে বা যে জানে, সে অ্যান্সারটা জীবনেও 16 দিবে না, এটা 15 হবে। ওকে? না ভাইয়া, কিচ্ছু করার দরকার নাই, নয়তো কোনোভাবেই না। কেন এক্সামে 9 দিবেন আপনি? নয়তো অ্যান্সার হবেই না, ফাঁকা রাখবেন অ্যান্সার না পেলে। রিস্ক নিয়েন না ভাইয়া, 9 দিতে পারেন, দেখা গেল যে আপনার 9টা ভুল হয়ে গেল, কারণ লজিক্যালি তো 9 অ্যান্সার না, পিএসসি আপনাকে লজিক্যালি কেটে দিল। দেন হোয়াট টু ডু? রায়হান ভাই বলেছেন এরকম কোশ্চেন দেয় কেন? ভাই দেয় কেন, ওই যে বললাম, ওই যে 31তম সময় আসছিল, ওই সময় এটার অ্যান্সার 9 ছিল, সবাই 9 করতো। কিন্তু আসলে এটা 9 কোনোভাবেই হবে না। বহু বাজারের গাইড প্রকাশনীর বইতে এরকম 9 দেওয়া আছে অ্যান্সার, এটা কোনোভাবেই কারেক্ট না। আচ্ছা ঠিক আছে, তো প্রবলেম ঝামেলা টামেলা শেষ। আমরা এখন আবার কিছু বানান টাইপের ব্যাপারে আসবো। এটা হচ্ছে বানান এবং ভাষা, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এন্ড সিনট্যাক্স। সরি, এই সিলেবাসের আন্ডারে কোন বানানটি সঠিক? সো ডেফিনেটলি বুঝতে পারতেছেন এখানে বাংলা আপনারা যা যা পড়ছেন লিখিতর জন্য, সেটার একটা অ্যাপ্লিকেশন কাজে আসবে। সো এটার অ্যান্সার যদি আমরা একটু খেয়াল করি, এখানে সঠিক হচ্ছে আপনার প্রথমটা, পুরস্কার। ঠিক আছে? ওকে, কোনটি সঠিক নিচেরটা? ভদ্রচিত, ভদ্রতাচিত, ভদ্রাচিত নাকি ভদ্রতচিত? এটা হচ্ছে 2 নাম্বারটা, ভদ্রচিত। ওকে, অর্থাৎ ভদ্রতার সাথে। হুইচ ইজ দ্য কারেক্ট স্পেলিং? স্পেলিং এর মধ্যে মিসেলেনিয়াস বানানটা কোনটা হবে? প্রথমটা হবে। যে পারবে সে ধূপধাপ এগুলো অ্যান্সার দিয়ে চলে যাবে। কোনটা শুদ্ধ বানান দেখেন, অ্যাসাইনমেন্ট। কোনটি শুদ্ধ বানান কমিটি? দেখেন সব 44 43 প্রশ্ন, তার মানে একটা দুইটা মাস্ট পাবেন। এবার আসি প্রতিশব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ। প্রশ্নের প্রতিশব্দ কি? প্রশ্নের প্রতিশব্দ হচ্ছে আপনার একটা ফুল, তারপর হচ্ছে আপনার পুষ্প, মুকুল, এই টাইপের জিনিসগুলো হচ্ছে প্রশ্নের প্রতিশব্দ। সো পুষ্প বা ফুল যেহেতু আছে, এটা অ্যান্সার হবে। কাদম্বিনী শব্দের সমার্থক শব্দ কোনটি? কাদম্বিনী হচ্ছে আপনার মেঘমালা বা মেঘ। ঠিক আছে, তো এখানে কোনটা আছে দেখেন তো? মেঘমালা আছে। সো ডেফিনেটলি এটা। বারিধারা কিন্তু না। উইটি শব্দের সমার্থক শব্দ কি? উইটি মানে যার হচ্ছে ভালো বুদ্ধি আছে। ঠিক আছে, তো অনেকেই উইটির সমার্থক শব্দ হচ্ছে টেরিয়াস দিয়েছেন। নো, এটা অনেকে ভুল হয়েছে, এটা হবে ক্লেভার, মানে চালাক।
বুদ্ধিসম্পন্ন, একটু মানে ভালো অর্থে ক্লেভারকে অনেক সময় উইটি বলা হয়। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কাম? কামের সিনোনিম কি? অ্যান্টিবডি কোনোভাবেই না, প্লেন কোনোভাবেই না। অ্যান্টিবডির বাংলা শব্দ হচ্ছে ক্ষতিকর বা হয়তো ধ্বংসকারী, প্লেনের হচ্ছে সমতল, রিকভার মানে হচ্ছে উদ্ধার করা, অ্যালুফ মানে হচ্ছে দূরে। তার মানে কামের কি প্রতিশব্দ এখানে আছে? দেখেন অ্যালুফের মানে কি? আপনারা যে অ্যালুফ কয়েকজন অপশনে দিলেন উত্তরে, অ্যালুফ মানে কি? ধনী না ভাইয়া। অ্যালুফ মানে হচ্ছে বাংলায় যদি আমরা বলি দূরবর্তী কোনো কিছু বোঝানোর জন্য, আবার নির্লিপ্ত শব্দটাও এটার সাথে আসে, ঠিক আছে? বা ডিট্যাচড হতে পারে, মানে এ হচ্ছে ডিস্ট্যান্ট, ডিট্যাচ, নির্লিপ্ত, এরকম টাইপের 3-4টা ওয়ার্ড আছে, বিভিন্ন শব্দের মিনিং আছে, ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অর্থ ব্যবহার করা হয়। তো এখন আমরা যদি নির্লিপ্তটা চিন্তা করি, যে তার কোনো ভাব গাম্ভীর্য নাই, মানে তার কোনো ভাবলেশ নাই, কিছু নাই, সেক্ষেত্রে কামের সাথে কিছুটা মিলতে পারে, ঠিক আছে? সো অ্যালুফ ক্যান বি অ্যান অ্যান্সার। অ্যাবান্ডেন্ট, অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে আপনার প্রাচুর্য, প্রচুর পরিমাণে আছে। আর স্ক্যার্স মানে হচ্ছে অভাব। এবার আসি প্রতিবিম্ব। এই যে আপনারা আয়নার প্রতিবিম্ব, পানির প্রতিবিম্ব নিয়ে কথা বলছিলেন, সেটা নিয়ে এখন কথা বলছি, আসেন। প্রতিবিম্বের জন্য যে নিয়মটা আমরা অ্যাপ্লাই করব শিখিয়ে দিচ্ছি, যারা যারা করেন নাই তাদেরকে আমরা একটু আবারও বলছি। হ্যাঁ সুযুক্ত ভাই, খাতা উল্টাবেন, খালি খাতা উল্টাবেন, আর কিচ্ছু করবেন না। দাঁড়ান, একটা স্লাইড অ্যাড করি, তারপরে একটু ব্যাখ্যা করি। মনে করেন আপনাকে বলা হলো যে কোয়ালিটি, এইটার আয়নার প্রতিবিম্ব কি হবে? তো আপনি কি করেন, খাতা তো আমাদের নর্মালি এরকম সাইজের খাতা থাকে, তাই না? তো খাতায় কোয়ালিটি লেখার পর আপনি যদি পৃষ্ঠাটা উল্টে ফেলেন, মানে পৃষ্ঠা উল্টাবেন, একটা পৃষ্ঠা উল্টিয়ে যদি তারপরে বিপরীত দিক থেকে দেখেন, তাহলেই আপনি হচ্ছেন অ্যান্সারটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আয়নার প্রতিবিম্ব। তো সবাইকে একটু রিকোয়েস্ট করবো, যারা যারা নিয়মটা জানেন না তারা দ্রুত আপনার সামনে কোনো কাগজ বা খাতা থাকলে কোয়ালিটি লেখেন, লিখে পৃষ্ঠাটা উল্টিয়ে দেখেন অপোজিট সাইড থেকে লেখাটাকে কিরকম দেখা যাচ্ছে, সেটাই হবে আপনার অ্যান্সার। অথবা আপনার প্রশ্নে যদি কোয়ালিটি লেখা থাকে, প্রশ্নটা উল্টাবেন, উল্টিয়ে দেখবেন কোন অপশনটায় কোয়ালিটি পড়া যাচ্ছে ঠিকভাবে, সেটা হবে আপনার অ্যান্সার। আমি কি বুঝাতে পারছি? আমি আবারও বলছি, মনে করেন প্রশ্নে আপনার এরকম কোয়ালিটি দেওয়া আছে, আয়নার প্রতিবিম্ব চেয়েছে, আপনি প্রশ্নটা উল্টায় ফেলেন, উল্টায় দেখেন কোন অপশনটা ঠিকভাবে পড়া যাচ্ছে, সেটা হবে আপনার অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারতেছেন কিনা? ওকে, তাহলে কোয়ালিটি একটু পৃষ্ঠা উল্টান, উল্টায় দেখেন কোনটা অ্যান্সার হয়, আপনারাই বলেন। চট জলদি রেসপন্স করবেন, এটাতে সময় লাগার কথা না, খাতা নিবেন, কোয়ালিটি লিখবেন, পৃষ্ঠা উল্টাবেন, ব্যাস অ্যান্সার। আচ্ছা, ক্লাসের শুরুতে কয়েকজন বললেন আমাকে যে ভাইয়া মিররটা বুঝায়েন বা পানিতে প্রতিবিম্ব বুঝায়েন। ভাই বুঝাইলাম, আপনাদের করতে দিলাম, বাট আপনাদের রেসপন্স নাই ভাই। তো তাহলে ভাই কি জন্য তাদের প্রশ্ন করেন? দরকার কি প্রশ্ন করার? ইনফরমেশন সেম ওয়েতে করে নিবেন। আচ্ছা, পানির ব্যাপারটায় আসি। পানির ব্যাপারটা হচ্ছে খাতায় লিখবেন সেম ওয়েতে, কিন্তু আয়নার জন্য যেরকম নর্মাল ওয়েতে লিখেছিলাম আমরা, যেভাবে খাতায় লিখি, পানির জন্য এইভাবে লিখবো না। পানির জন্য লেখাটা লিখবো হচ্ছে এইভাবে, মনে করেন কোয়ালিটি, এভাবে লিখবেন, অর্থাৎ ভার্টিক্যাল, লম্বভাবে লিখবেন। এবার পৃষ্ঠে উল্টাবেন, যেটা দেখতে পাবেন সেটাই হবে পানির প্রতিবিম্ব। আর আয়নার জন্য হচ্ছে নর্মাল ওয়েতে পৃষ্ঠে উল্টাবেন। ওকে, আচ্ছা তাহলে আয়নার একটা প্রশ্ন দেখি, সরি পানির প্রতিবিম্ব দেখি। এটা আপনারা বলেন, এই যে কোয়ারেল,
কোয়ারেলটা কিভাবে লিখবো? কোয়ারেলটা আপনি এভাবে লিখেন, খাতাটাকে ভার্টিক্যাল করে কোয়ারেল লেখেন এভাবে লিখে, এবার পৃষ্ঠে উল্টায় দেন, দেখেন কেমন দেখা যায়। তারপর সবাই একটু রেসপন্স করেন অ্যান্সার কোনটা হবে, তাহলে আমি ধরে নেব আপনারা বুঝতে পারছেন। সো আয়নার ক্ষেত্রে নর্মালি লিখবেন হরিজন্টালি, লিখে পৃষ্ঠে উল্টাবেন। আর পানির ক্ষেত্রে ভার্টিক্যালি লিখবেন এই বরাবর, লিখে পৃষ্ঠে উল্টাবেন, দেখবেন যে বিম্বটা বা অপোজিট সাইড থেকে কেমন দেখা যাচ্ছে। ওকে, এটা দেখা যাবে মেবি খ নাম্বার, আপনারা যদি সবাই করে থাকেন এটাই হবে অ্যান্সার। আচ্ছা, অধিকারী ভাই বলছেন কোয়ালিটি আরেকবার দেখার জন্য। ভাই কোয়ালিটিতে কি হয়েছে একটু দেখেন ভাই, কি হয়েছে? কোয়ালিটির অ্যান্সার তো সি হবে। কোয়ালিটির অ্যান্সার সি হবে, সবাই সি দিয়েছিলেন। বিতে তো এল সোজা আছে, এল সোজা থাকবে না তো। ওকে, আচ্ছা, তাহলে আপনারা একটু এইটা কেউ বলেন তো, আয়নারটা কোনটার আয়নার প্রতিবিম্ব একই থাকবে, একটু করে দেখেন তো। এই জিনিসটা করতে গিয়ে যেটা করবেন আমি আপনাকে বলি, মুখস্থ করবেন না, কিচ্ছু করবেন না, এটা তো অবশ্যই আপনার প্রশ্নে থাকবে। তো প্রশ্নের পৃষ্ঠাটা জাস্ট উল্টাই দিবেন, উল্টাই দিয়ে চারটা অপশনের দিকে তাকাবেন, দেখবেন কোনটা সেম দেখা যাচ্ছে। যেটা সেম দেখা যাবে সেটাই আপনার অ্যান্সার। আমি আবারও বলছি, না এস জি আর ই চেঞ্জ হয়ে যাবে, এত মুখস্থ রাখার দরকার নাই কে চেঞ্জ হবে। আপনি জাস্ট পৃষ্ঠা উল্টাবেন, উল্টায় দেখবেন কোন অপশনটা সেম আছে, যেটা সেম থাকবে সেটাই আপনার অ্যান্সার। ওকে, এখানে অ্যান্সার হবে হচ্ছে টিইউটি। কিচ্ছু মুখস্থ করতে হবে না যে কোন বর্ণ চেঞ্জ হয় না, কোন বর্ণ কি হয় না, জাস্ট পৃষ্ঠা উল্টাবেন। এই যে ডিজিটাল ঘড়ির আয়না চিত্র, এইটা ঘড়িতে কয়টা বাজে ভাই লেখেন না, এরকম করে লিখে পৃষ্ঠাটা উল্টায় দেন, দেখেন 12টা 10 চলে আসবে। ভেরি ইজি। ওকে, তাহলে আয়না এবং পানির প্রতিবিম্ব, কারো কোনো কনফিউশন? ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আসি একটু যান্ত্রিক দক্ষতা নিয়ে প্রশ্নে। যান্ত্রিক দক্ষতার মধ্যে আপনার পুলি ভালক্রাম বা আপনার হচ্ছে কপি কল এই টাইপের কিছু ম্যাথ আসে। তো এরকম ভারসাম্য রক্ষা করার জন্য মাঝে মধ্যে প্রশ্ন দেয়, 43তমতে এসেছে, পিলিতেও আসে, আপনারা করেছেন। তো সেম ভাইয়া, যেখানে ভারসাম্যটা থাকবে তার বাম দিকে ওজন এবং দূরত্বের গুণফল সমান সমান ডান দিকে ওজন এবং দূরত্বের গুণফল, সেখান থেকে আপনি মানটা বের করে ফেলবেন 5। ভেরি ইজি। ওকে, ডান। আচ্ছা, এবার কিছু যৌক্তিক কথাবার্তা যন্ত্র নিয়ে। যৌক্তিক কথাবার্তার মধ্যে প্রথমটা হচ্ছে পিস্টনের আয়তন যতবার ইঞ্জিনের শক্তি তত বাড়ে। আচ্ছা, পিস্টনের আয়তন দেখেন, পি সমান সমান এফ বাই এ, এটা হচ্ছে আপনার ক্ষমতার ব্যাপার, তাই না? এখন কথা হচ্ছে একটা পিস্টন, মনে করেন আপনি এই পরিমাণ পিস্টনের আয়তন আছে, নিচের ক্ষেত্রফলটা বা আয়তনটা হচ্ছে এ পরিমাণ, এইটা দিয়ে আপনি যে পরিমাণ চাপ প্রয়োগ করতে পারবেন, যদি পিস্টনের আয়তন আর একটু বড় হয় বেশি চাপ প্রয়োগ করতে পারবেন। সো ডেফিনেটলি পিস্টনের আয়তন যদি বাড়ে চাপের পরিমাণটাও বাড়ে, আয়তন বাড়লে চাপ বাড়ে, চাপ বাড়লে পিস্টনের শক্তি বাড়ে। আর তখন পিস্টনটা দিয়েই তো আপনার ইঞ্জিনটা চলে, যে আপনার বাষ্প ইঞ্জিন বা আপনার অটো ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, যাই বলি না কেন। সো ডেফিনেটলি তখন ইঞ্জিনের শক্তিটাও বাড়বে, কথাটা সত্য। পিস্টন ব্যবহার করা হয় কোন ইঞ্জিনে? কোন ইঞ্জিনে পিস্টন ব্যবহার করা হয়? ডিজেল ইঞ্জিনে, কিন্তু পেট্রোল ইঞ্জিনের পিস্টন ব্যবহার করা হয় না, ডিজেল ইঞ্জিনে। আচ্ছা, এবার আসি একটু দিক নির্ণয় টাইপের, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম দিক নির্ণয় নিয়ে প্রশ্ন মাঝে মধ্যে আপনাদেরকে পিলিতে ছিল, এখন রিটেন পরীক্ষাতেও থাকবে। খেয়াল করেন, এক্ষেত্রে যেটা করতে হবে একটা ছোট এরকম এঁকে নিতে হবে। আপনি একটু ডিরেকশনটা ঠিক করে নিয়েন, এটা হচ্ছে আপনার নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। একজন লোক পূর্ব দিকে 7 কিলোমিটার হাঁটলো, এখানে প্রশ্নটা একটু ভুল আছে, পূর্ব দিকে 7 কিলোমিটার হাঁটার পরে, তাহলে পূর্ব দিক বলতে ইস্ট, ইস্টে 7 কিলোমিটার গেছে। রাজীব বাম দিকে ঘুরছে, বাম দিকে বললে কোন দিকে ঘোরা হবে?
সোজা এইদিকে মুখ করলে হাতের বাম এইদিকে হয়, বাম দিকে 3 কিলোমিটার গেছে, সো এটা 3 কিলোমিটার। তারপরে আবার বাম দিকে ঘুরে 4 কিলোমিটার গেছে। তো সে সর্বশেষ কোন দিকে হাঁটতেছিল বলেন তো? এই দিকটা কোন দিক? ডেফিনেটলি ওয়েস্ট বা পশ্চিম দিকে হাঁটছিল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হয় পশ্চিম দিক। এটা তো কঠিনের কিছু না ভাইয়া, ভেরি ইজি। তো জাস্ট আপনার ম্যাপটা এঁকে নিলেই বা আপনার 4টা দিক এঁকে নিলেই এই টাইপের প্রশ্নগুলো একদম সহজ হয়ে যাবে। তো দেখেন এরকম আরেকটা প্রশ্ন আমরা দেখি। উত্তর অভিমুখী একটি জাহাজ। আরে ভাই এত কিছু চিন্তা করতে হবে না, আপনি আগে ম্যাপ আঁকেন। উত্তর অভিমুখী একটি জাহাজ যদি ডানে মোড় নেয়, মানে ডান দিকে মোড় নিতে থাকবে, মোড় নিতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেটা দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারে। দক্ষিণ পশ্চিম, তার মানে দক্ষিণ কোথায়? এইদিকে। পশ্চিম কোথায়? এইদিকে। দক্ষিণ পশ্চিম মানে তার মাঝ বরাবর, এটাকেই বলা হয় দক্ষিণ পশ্চিম। তার মানে ঘুরতে ঘুরতে সে 90 ডিগ্রি, আরো 90 ডিগ্রি, এবং এখানে 45 ডিগ্রি। টোটাল কত ডিগ্রি ঘুরলো কেউ একজন বলেন আমাকে যোগ করে। অলরেডি সুদীপ্ত ভাই বলে ফেলছেন, আরো অনেকে বলেছেন, গুড। 225 ডিগ্রি সে ঘুরেছে। তাহলে 225 ডিগ্রি অতিক্রম করলে সে দক্ষিণ পশ্চিম অভিমুখে যেতে পারবে। ডান। আচ্ছা, এবারে সব থেকে পেঁচানো একটা জিনিস এবং কঠিন একটা জিনিস, ত্রিভুজ সংখ্যা বের করা। এই ত্রিভুজ সংখ্যা বের করাতে আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দিয়েই শেষ করে যেতে পারলে ভালো লাগতো, সেটা হচ্ছে এইটা। কারণ আসবে একটা বা ম্যাক্সিমাম দুইটা, আপনি পরীক্ষার হলে আদৌ পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। আপনি এটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখেন, ত্রিভুজের, মাথা গরম হয়ে যাবে, সিরিয়াসলি মাথা গরম হয়ে যাবে। এটা তো তাও সহজ আছে, মানে সহজ দর্শন। কিছু আছে খুবই কঠিন দর্শন, এই কঠিন দর্শন ম্যাথগুলো দেখলে আপনার মাথা খারাপ হতে বাধ্য। সো এটা বের করতেও সমস্যা হবে। তারপরও আমরা তো করে যাব, না করে তো আর যাবো না। সো ডেফিনেটলি আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। সলভ করার নিয়মটা হচ্ছে, প্রথমে ত্রিভুজটাকে আপনি আগে বা পুরা গঠনটাকে এঁকে নিবেন নিজের মতো করে। একটু সময় দিতে হবে এখানে, ঠিক আছে? এবার আপনি কি করবেন? এখানে আপনাকে ত্রিভুজের সংখ্যা বের করতে বলেছে, তাই না? তো ত্রিভুজের সংখ্যা বের করতে বললে আপনাকে কয়েকটা জায়গায় আপনি মার্ক করে রাখেন। যেমন 1 2 3 4 দিলাম, 5 6, এখানে দিলাম 7, এখানে দিলাম 8, হোয়াট এভার আননোন, র্যান্ডমলি দিলাম। এখন দেখেন আপনার ত্রিভুজ বের করতে বলেছে, তা ত্রিভুজ কয়টা আছে? অনেকগুলো ত্রিভুজ আছে। সো একটা একটা করে যদি আমি ভাগ নেই, একটা করে ত্রিভুজ কয়টা আছে কেউ একজন বলেন? 8টা আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। সো 8টা আছে হচ্ছে একটা একটা করে। এবার আসি, দুইটা করে নিয়ে বা দুইটা করে ত্রিভুজ নিয়ে ত্রিভুজ আছে কয়টা? চিন্তা করেন তো। দেখেন, 2 এবং 3 এই দুইটাকে একত্রে নিলে একটা ত্রিভুজ হয়। তারপরে 3 এবং 5 এই দুইটাকে একত্রে নিলে একটা ত্রিভুজ হয়। 5 এবং 7 একত্রে নিলে একটা ত্রিভুজ হয়। 7 এবং 2 একত্রে নিলেও একটা ত্রিভুজ হয়। আর আছে এরকম, দুইটা নিলে ত্রিভুজ হয়, হয় না। 5 6 নেন বর্গ হয়ে যায়, 8 7 নেন বর্গ হয়ে যায়, 1 2 নেন বর্গ হয়ে যায়, আর হয় না। তার মানে এখানে আছে 4টা। এবার আমি যদি 3টা করে নেই তাহলে কি কোনো ত্রিভুজ হয়? মনে করেন 2 3 5 নিলাম, হয় না। সো আর কোনোভাবেই হচ্ছে না, সো আমি এখানেই থেমে যাব। 8টা এবং 4টা টোটাল 12টা ত্রিভুজ আমার এখানে আছে। অ্যান্সার হবে 12। এটা কাইন্ড অফ অনেকটা ইজি ছিল, ঠিক আছে? সো পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে আর একটু বিদঘুটে করেও দেয়, আমাদের অ্যাপ্রোচটা হবে সেম। প্রথমে একটা করে কাউন্ট করবেন, তারপরে দুইটা করে কাউন্ট করবেন, ঠিক আছে? সুদীপ্ত ভাই দরকার নাই 30টা চতুর্ভুজের ওই ওটা লাগবে না। এই কাজ করতে গেলে পরীক্ষার হলে যে পরিমাণ টাইম আপনার যাবে, ওইটা দিয়ে আপনি আরো 5টা প্রশ্ন মিস করবেন। ওইগুলি স্কিপ করবেন এত কঠিন দিলে। আচ্ছা, এবার আসে সাদৃশ্য বৈসাদৃশ্য। চিত্রের মধ্যে অনেক সময় সাদৃশ্য বৈসাদৃশ্য বের করতে বলে। দেখেন, কোনটা বৈসাদৃশ্যপূর্ণ বলেন তো? আচ্ছা, বিভিন্ন রকম অ্যান্সার আসতেছে, আমি জানতাম এটাই হবে।
ভাই এখানে যে লজিকটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে আপনার এইটা একটা ত্রিমাত্রিক ছবি, এটাও ত্রিমাত্রিক, এটাও ত্রিমাত্রিক, এইটা হচ্ছে দ্বিমাত্রিক। এটা শুধু দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা নাই, বাকিগুলো সব উচ্চতা শো করা আছে। ওকে, আচ্ছা আগের স্লাইডে 14টা ত্রিভুজ হবে ভাইয়া, 14টা হবে কিভাবে একটু দেখায় দেন, আমারও ভুল হতে পারে, আমি তো নিজে নিজে করেছি। কারো যদি জানা থাকে 14টা হবে একটু বলেন আমাকে কিভাবে, আর দুইটা কোথায় আছে একটু বলে দেন, ঠিক আছে? তাহলে আমি দেখিয়ে দিব। আমার মাথায় তখন 12টাই আসলো, দেখলাম আর আসলো না। যাই হোক, যিনি 14টা করেছেন তার আমি জানি না কিভাবে বের করেছেন আপনি। আপনি একটু আমাকে দেখিয়ে দেন তাহলে আমার সুবিধা হবে, আমি পরের প্রশ্নটা করি। হ্যাঁ, আচ্ছা এইটার দিকে তাকান, এটা এমন একটা প্রশ্ন যেটা দেখলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে যে কেন এরকম এটা অ্যান্সার হবে, কেন, হোয়াই। খেয়াল করেন এটার লজিকটা কি জানেন? বিভিন্ন রকম লজিক আপনি সাজাতে পারেন, বাট অ্যাকচুয়াল লজিক হচ্ছে প্রত্যেকটাতেই হচ্ছে একটা গোল ছোট্ট বৃত্ত দেওয়া আছে, আবার চার কোণায় চারটা, কোথাও তিন কোণায় তিনটা, কোথাও দুই কোণায় দুইটা। সো এখানে দেখেন চারটা তিনটা দুইটা, তিনটা দুইটা চারটা, চারটা দুইটা তিনটা হওয়ার কথা। সো লজিকটা এরকম, প্রত্যেকটা রো অনুযায়ী 2 3 4 এরকম থাকবে। সো এই অনুযায়ী আপনার এখানে দুইটা আছে, চারটা আছে, তিনটা নাই। সো 3 নাম্বারটা অ্যান্সার হবে। এই হচ্ছে লজিক। বাহ কি সুন্দর, তাই না? শুধু কিছুই না, এটা হচ্ছে আপনার মাথাকে একটু নাড়িয়ে দেওয়া, ব্রেনটাকে একটু স্টর্মিং করতে বাধ্য করা। এটা আপনারা বলেন, আমি বলবো না। মানে আমার বলা উচিত হবে না। একটা সিরিজ এসেছে, সিরিজ হচ্ছে ধীরে ধীরে কমে যাচ্ছে। এই প্রথমে 8 কমেছে, 7 কমেছে, 6 কমেছে, 5 কমেছে, এরপর 4 কমবে, মানে 6 হবে অ্যান্সার। ডান, ভেরি ইজি। আচ্ছা এবার এটার দিকে তাকান, এরকম টাইপের প্রশ্ন আপনারা পরীক্ষার হলে মিনিমাম 2 থেকে 3টা পাবেন। সো ভাইয়া অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট, এগুলা পারতে হবে। আপনি মিনিমাম 2টা থেকে 3টা পাবেন এখানে। এইটার যে লজিক সেটা আমি ব্যাখ্যা করে দিই। লজিক গুলো আসলে খুঁজে বের করাটা একটু কঠিন, একটু প্যারাদায়ক আসলে। এটা লজিকটা হচ্ছে এই দুইটা ডিফারেন্স কত, 15, সেই 15 30-এর সাথে যোগ করলে 45 পাওয়া যায়। এই দুইটা ডিফারেন্স কত, 7, সেই 7 28-এর সাথে যোগ করলে 35 পাওয়া যায়। এই দুইটা ডিফারেন্স কত হবে, 6, সেই 6 25-এর সাথে যোগ করলে 31 পাওয়া যাবে। অ্যান্সার হবে 31। লজিকের মায়েরে বাপ, কিচ্ছু করার নেই ভাই, এভাবেই করতে হবে। প্রত্যেকটা ম্যাথই এরকম ইউনিক। আচ্ছা একটা দেখিয়ে দিলাম। এবার আসি লসাগু, এই বড় বের করা ছোট বের করা, বের করতে পারেন? আমি একটা টেকনিক শিখিয়েছিলাম, মনে আছে? লসাগু বের করতে পারেন, আবার জোড়া জোড়া ধরেও বের করতে পারেন। লসাগুর থেকে আমি বলবো জোড়া বের করাটা বেশি সহজ। দ্রুত জোড়া বের করবেন, যারা যারা জানেন না শিখিয়ে দেই। 2/5 এবং 3/10-কে একদিকে নিবেন, 4/15 এবং 7/20-কে একদিকে নিবেন, তারপর আর গুণ করবেন। 5 3-এ গুণফলটা উপরে রাখবেন 15, 10 2 গুণফলটা উপরে রাখবেন 20। দেখেন প্রশ্নে জানতে চেয়েছে ভগ্নাংশ বড় কোনটা, সো আমি দুইটা গুণফলের মধ্যে বড়টা চিন্তা করব। 20 হচ্ছে বড়, তার মানে এই দুইটার মধ্যে 2/5 হচ্ছে বড়, থাকলো। এখানেও সেম গুণ করেন, 15 7 105, 20 4 80, কে বড়, 105 বড়, মানে তার সাইডের ভগ্নাংশটাই বড়, 7/20। এবার আসি 2/5 এবং 7/20-কে কাছাকাছি নিয়ে আসলাম, আসো তোমাদের মধ্যে খেলা হবে। 5 × 7 35, গুণফলটা উপরের দিকে লিখবো। 20 × 2 40, গুণফলটা উপরের দিকে লিখবো। সো 40 বড়, 2/5 হবে আপনার সব থেকে বড় ভগ্নাংশ। ওকে, বুঝতে পারছেন? যারা যারা জানতেন না কিভাবে করেছি, ক্লিয়ার? আর জিজ্ঞেস করবো না ভাইয়া, প্রত্যেকটা প্রশ্নের পর জিজ্ঞেস করছি, এবার আপনারা রেসপন্স দিচ্ছেন না, তাও কিছু বলতেছি না আসলে, মানে মেজাজটা খারাপ হচ্ছে, মানে মানে মন খারাপও হচ্ছে, দুইটাই হচ্ছে। বাট স্টিল চুপ আছি, কারণ আপনাদের 1 মাস 10 দিন পর পরীক্ষা। এখন আসলে কি বলবো বলেন আপনাদেরকে, আপনারা সব করেছেন, বাট স্টিল আপনারা এখনো তো প্র্যাকটিস করতে হবে, একটু রেসপন্স করবেন। হ্যাঁ ওকে, আচ্ছা 2/5, তাহলে যদি এটা ছোট করতে বলতো তাহলে কি হতো?
মনে করেন কোন অঙ্কটা ক্ষুদ্রতম, তখন কি করতেন? তখনও ভাই এরকম জোড়া জোড়া নিতেন। নেওয়ার পর আপনি যখন গুণ করবেন, তখন যেহেতু ছোটটা জানতে চেয়েছে, তার মানে ছোট মান যেটা সেই ভগ্নাংশটাকে নিচের দিকে নিয়ে আসবেন। আমি আবারও বলছি, বড়র জন্য বড়র মানটা নিবেন, ছোটর জন্য ছোট মানটা নিবেন, ঠিক আছে? সিমিলার এই পাশে 1/5 7/12 এটাকেও নিয়ে যাই, গুণ করেন, 12 1 কে 12, 5 7 35, ছোটকে 12 ছোট, সো 1/5। এবার আসি 1/5 এবং 2/9 এর মধ্যে খেলা হবে। 5 2 10, 9 1 কে 9, ছোটকে 9 ছোট, সো তার সাথে ভগ্নাংশই ছোট, 1/5। ডান। সো যাবতীয় যত ভগ্নাংশ আসবে এই নিয়মে মেরে দিবেন। কেউ যদি মন চায় না ভাই আমি লসাগু করব, গসাগু বের করব, তারপর করব, ইটস আপ টু ইউ ভাই। আপনি যদি লসাগু এর থেকে দ্রুত করতে পারেন, ডেফিনেটলি আপনি ওই নিয়মে করবেন। ওকে, এবার আসেন অনুপাত, এগুলো আপনার অ্যান্সার দিবেন, একদম ভেরি ইজি। ছেলে মেয়ের অনুপাত 7:3, মেয়ের সংখ্যা 210 হলে ছেলের সংখ্যা কত বলেন ভাই? আপনারাই বলবেন, এটা আমি করাবো না। আমি খালি বলে দিব ছেলের সংখ্যা 7x, মেয়ের সংখ্যা 3x। এখান থেকে 3x সমান সমান 210, x এর মান 70, 70 বসাই দিলে আসে 7 গুণ 70 490, অ্যান্সার শেষ। এইটা বলেন √49 মানে 7, 7 থেকে 0.004 বাদ দিলে আসবে 6.996। দেখেন তো 6.996 কই আছে? আছে, এই যে আছে ভাই, তাহেরির মতো বলতেছে আসি রে ভাই আসি, এইখানেও আছে সে, দেখেন। আচ্ছা, এবার দেখেন √0.81, নর্মালি √0.81 করলে সেটা হয় 0.9। একটা কাজ করতে পারেন, এইসব রুট বের করার জন্য সিস্টেমটা শিখিয়ে দেই। সিস্টেমটা হচ্ছে আপনি অপশনকে বর্গ করে দিবেন, মানে অপশনকে বর্গ মানে 2 বার গুণ করে দিবেন, তাইলে যদি যেটা মিলবে সেটা হবে অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, গুড। নিচেরটা কোনটা মৌলিক সংখ্যা? ভাই মৌলিক যৌগিক নিয়ে নিশ্চয়ই এখন আর আপনাদেরকে বলতে হবে না কিছু, প্রিলি পাস করে গেছেন রিটেনের সামনে। তো মৌলিক সংখ্যা এটা হচ্ছে 47, এটা মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার দেখি একটা প্রশ্ন। ডাক্তার রোগীকে 2 ঘন্টা পর পর খাওয়ার জন্য 6টি বড়ি দিলেন, শেষ বড়িটি রোগী কত ঘন্টা পরে খাবেন? সবাই বলবে ভাই 6 2 12 ঘন্টা পর খাবে, কিন্তু না ভাইয়া, হবে না তো ভাইয়া। প্রথমটা তো আপনি এখনই খেয়ে ফেললেন নাও, এরপরে দ্বিতীয় ঘন্টায় খাবেন একটা, মানে 2 ঘন্টা পর, 4 ঘন্টা পর একটা, 6 ঘন্টা পর একটা, 8 ঘন্টা পর একটা, 10 ঘন্টা পর লাস্টেরটা, ঠিক আছে? এটার জন্য কোনো সূত্র না, এটা হচ্ছে একটা আসল মেন্টাল অ্যাবিলিটি, আপনি চিন্তা করতে পারছেন কিনা। সো লাস্টেরটা খাবেন 10 ঘন্টা পরে। হ্যাঁ, বানরের মতো কিছুটা আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখেন গড় বের করা মাঝে মধ্যে আসছে, 2 4 9 এবং এক্স এর যোগফল 52। এবার এদের গড় বের করতে বলছে, বলেন গড় কত হবে? এক্স এর মান বের করার দরকার আছে, আপনি একটু আমাকে বলেন। কেউ যদি এক্স এর মান বের করতে যায় তাইলে বুঝবো সে আসলে চিন্তা করে নাই। চারটা সংখ্যার যোগফল 52, তাদের গড় তো ডেফিনেটলি 13। এক্স তো আমার দরকার নাই মান বের করা, ঠিক আছে? এগুলাও দিয়েছে, অনেক এক্স এর মান বের করছে, আলটিমেটলি লস হয় নাই খুব একটা, কারণ ছোট ম্যাথ তো সময় খুব একটা নষ্ট হয় নাই বের করলেও। আচ্ছা, এবার দেখেন 0.01 × 1 মানে একই কথা, 0.01, সেটা দ্বিগুণ হয়েছে। সো গুণ করেন, গুণ করা সহজ সিস্টেম বলি, 1/100 1/100, মানে 1 বাই আপনার 10,000, মানে দশমিকের পর 4টা শূন্য 1। কই আছে দশমিকের পর 4টা শূন্য 1? এই যে, সরি 3টে শূন্য 1, সরি। ওকে, গুড। আচ্ছা, আসলে বেশি মানে কিছু কিছু প্রশ্ন খুব বেশি সহজ থাকে, এইটাই আর কি। তো এই হচ্ছে ভাই আজকের ক্লাস। মোটামুটি প্রিভিয়াস ইয়ারের সবগুলা টাইপেরই ম্যাথ দেখানোর চেষ্টা করেছি, একটা দুইটা তিনটা করে। তো এটা নিয়ে আসলে মানে একটু আপনার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো এখন শেষ মুহূর্তে একটু ফলো করেন। মানসিক দক্ষতার জন্য খুব বেশি পরিশ্রমের দরকার হয় না, অন্য যে সাবজেক্ট গুলো আছে সেগুলোতে সময় দেন বেশি করে। মানসিক দক্ষতার জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটাই ভালো করে করেন, নট লাইক দ্যাট আফটার 35 বিসিএস। আপনি যদি এর আগেও বিসিএস এর প্রশ্ন আপনার কাছে থাকে সেগুলো সলভ করেন, আমার মনে হয় সলভ করলেও অনেক প্রশ্ন কমন চলে আসে বা একই টাইপের প্রশ্ন পারা যায়। আর সাথে আমাদের প্রিপারেশন বুক বা উত্তরণের বই বা যে কোনো বই থেকে একটু প্র্যাকটিস করবেন, এই আর কি, ঠিক আছে?
আচ্ছা, হাতুড়ি টাতুড়ি ভাই রাখি নাই, হাতুড়ি না করলেও চলবে ভাই। মানে পরীক্ষায় মাঝে মধ্যে হাতুড়ির ছবি দিয়ে একটা প্রশ্ন দিয়ে দেয় যে নিচের কোন জিনিসটা রাস্তা ভাঙতে সহজ বা পেরেক ঠুকতে সহজ। ভাই এটা কিভাবে পসিবল বোঝা, এটা খুবই একটা কনফিউজিং প্রশ্ন। সেগুলো আসলে ভাই বেটার আপনি ছেড়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, মোটা ব্যাসের স্ক্রু চিকন ব্যাসের স্ক্রু কোনটার ক্ষেত্রে সহজ হবে? আপনার কথা হচ্ছে মোটা ব্যাসের স্ক্রু একবার ঘুরতে যেটুক দূরত্ব যাবে, চিকন ব্যাসের স্ক্রু একবার ঘুরতে কম দূরত্ব যাবে, ঠিক আছে। তো এটা ব্যাপারটা হচ্ছে আপনার, আপনি মোটা ব্যাসের একটা স্ক্রু যদি আপনি ঘুরান, সেটা আপনার ঢুকতে বা পুরোপুরি গর্ত করতে আপনার সময়টা একটু বেশি লাগবে। কপি কলের ব্যাপারটা বলেছেন। আচ্ছা, কপি কলের ব্যাপারটা হচ্ছে, কপি কলে আমি একটু এখানে স্লাইড অ্যাড করে দিই, এখানে লিখে দিই। কপি কলটা হচ্ছে মনে করেন এই একটা কপি কল বা একটা কপি কলের একটা যন্ত্র, তার সাথে যতগুলা রশি থাকবে তার তারের টান সেই পরিমাণ হয়ে যায়। মনে করেন যদি একটা জিনিসের ওজন হচ্ছে টি নিউটন, তার সাথে দুইটা রশি যুক্ত আছে, তাহলে আপনাকে টি/2 বল প্রয়োগ করলে আপনি রশিটা তুলতে পারবেন। মনে করেন এর সাথে একটা রশি যুক্ত আছে, কপি কলের সাথে আপনাকে টি বল প্রয়োগ করতে হবে। মনে করেন এটার সাথে তিনটা রশি যুক্ত আছে, আপনাকে টি/3 বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ আপনার প্রযুক্ত বল সমান সমান হবে টি/বাই তারের সংখ্যা বা যুক্ত তারের সংখ্যা। ওকে, এটা প্রিলিমিনারিতে মাঝে মধ্যেই আসে। আচ্ছা, পরের সংখ্যাটা কত হবে এই টাইপের ম্যাথ একটু বোঝান। ভাই পরের সংখ্যা কত হবে এই টাইপের ম্যাথের তো কোনো বোঝানোর কিছু নাই, এটা হচ্ছে আপনার আগের সংখ্যাগুলো দেখতে হবে যে কোন সিকোয়েন্সে পড়েছে, ধারা মধ্যে যদি হয় সেই ধারাটা ধরতে পারলে পরেরটাও আপনি ধরতে পারবেন। যেমন আমি ক্লাসে একটা ম্যাথ আজকে দেখিয়েছিলাম, ধারা ছিল হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে কমে আসছে, 10 কমতেছে, 9 কমতেছে, 8 কমতেছে, 7 কমতেছে, এরকম করে কমতে কমতে শেষ পর্যন্ত 4 কমবে পরেরটাতে। এভাবে বের করতে হয়। কোনোটাতে হয়তো আপনার 2 করে বাড়তেছে, কোনোটায় হয়তো 3 করে কমতেছে। এটা আসলে ওভাবে বোঝানো যাবে না স্পেসিফিক্যালি, আপনাকে ধারাটা বুঝতে হবে। ধারা বুঝলে ডেফিনেটলি আপনি পারবেন। চারটা হুক দেওয়া রশি, ভাই চারটা হুক দেওয়া রশি, আপনারা এই রশি জিনিসটা পেঁচান কেন আমি বুঝি না। দাঁড়ান একটা স্লাইড আমি অ্যাড করে রশিটা একটু দেখাই দিচ্ছি, 1 মিনিট। মনে করেন এরকম আছে, এখানে একটা কপি কল, এখানে একটা কপি কল, এখানে একটা কপি কল, এখানে একজন টানতেছে, এখানে একটা কপি কল। এই ওজনটা তুলতে হবে, এটার ওজন টি, আপনি টানতেছেন এটা দিয়ে। এখন কথা হচ্ছে এই কপি কলের, সরি এইটার ওজন ধরলাম, এইটা না, এইটার ওজন টি, এইটা আপনি টানতেছেন। তো আপনি নিচে টি বলে টানতেছেন সাপোজ, বাট আপনার তো টি বল দিতে হবে না। এই কপি কলের সাথে বা এই হুকের সাথে কয়টা রশি যুক্ত আছে? দুইটা রশি যুক্ত আছে, মনে করেন এইটা নাই, কানেকশন নাই। সো ডেফিনেটলি আপনার এই ওজনটা তুলতে গেলে আপনার প্রযুক্ত বল হবে টি/2। ওকে, আপনাকে যদি এই রশির কথা বলতো বা এই পুঁজিটার কথা বলতো, এইটা তুলতে হবে কত বল প্রয়োগ করতে হবে, এটার সাথে আপনার একটা রশি আছে, দুইটা রশি আছে, তো ডেফিনেটলি প্রযুক্ত বল টি/2। যদি এগুলা কিছু না থাকতো, মনে করেন এগুলা কিচ্ছু নাই, খালি এই কপি কল আছে, এখানে ওজন আছে, তাহলে রশি কয়টা আলটিমেটলি? রশি কিন্তু একটা, তার মানে আপনাকে টি বলই প্রয়োগ করতে হচ্ছে, টি/1। ইজ ইট ক্লিয়ার নাও? আপনি খেয়াল রাখবেন যে ওজনটা তুলতে হবে সেই ওজনটার সাথে কয়টা রশি যুক্ত আছে, আর কিচ্ছু না। এসা আপু সবগুলা না, আশা করি অ্যান্সার পেয়ে গেছেন। ওজনের সাথে মানে যে ওজনটা আপনি তুলবেন সেই ওজনের সাথে যে কয়টা তার যুক্ত আছে সেই তারের সংখ্যা দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে। জীবন ভাই প্রশ্ন করেছেন গিয়ার বড়টার থেকে ছোটটা কম দ্রুতিতে ঘুরবে কিনা। না ভাইয়া, আপনি যদি গিয়ার নিয়ে প্রশ্ন একটা আমি দেখাই দেই, জাস্ট এ মিনিট দাঁড়ান। মনে করেন এটা একটা গিয়ার আর এটা একটা ছোট গিয়ার। সো মনে করেন এই দুইটা যুক্ত আছে, এইটা যে স্পিডে ঘুরবে, এইটার মনে করেন তার ব্যাসার্ধ অর্ধেক বা যত গুণ কম হবে, এটা তত বেশি স্পিডে ঘুরবে, কারণ এই ঘূর্ণনের সাথে তার ঘূর্ণনটা সমান রাখতে হবে। ব্যাপারটা বুঝছেন? ছোট যেটা সেইটা বেশি স্পিডে ঘুরবে ডেফিনেটলি। ওকে, তো এই ছিল মোটামুটি ভাইয়া আজকের ক্লাস।
চেষ্টা করেছি সবগুলো প্রশ্ন অ্যানালিসিস করতে। তো আসলে 2 ঘন্টার মধ্যে সব প্রশ্ন করাটা আসলে টাফ, তারপরে চেষ্টা করছি। হোয়াট এভার ভাইয়া, আমার মতে যেটা বললাম, আপনারা প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু সলভ করে যান। আমার মনে হয় ওখান থেকে অনেক কিছু কমন এবং টপিক গুলো সেম টাইপের পাবেন। আর সাথে তো বললামই কিছু প্র্যাকটিস দরকার। একদম ছেড়ে দিয়েন না, আবার মানে কোনো প্র্যাকটিস ছাড়া আবার পরীক্ষার হলে গিয়ে যাবেন না। তাহলে দেখবেন মাথা টাথা গরম হয়ে যাচ্ছে, মিলাতে গিয়ে সময় লাগছে। এটা আপনার জন্য আরো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি ক্লাস নেওয়ার জন্য। আর এখন যদি আপনাদের উত্তরণ সম্পর্কিত জিজ্ঞাসা থাকে কোনো, তাহলে চ্যাট বক্সে জিজ্ঞেস করতে পারেন। অধিকারী ভাই, আসলে কি বুঝলেন আমি বুঝতে পারিনি কথাটার মানে। এটা ইভ্যালুয়েশনে হ্যাঁ একটা থাকে তো অবশ্যই। তো ওকে, আর কারো কোনো কোশ্চেন যেহেতু দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আজকের মতো শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।